হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ফ্রি মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগত। সো আজকে আমরা এই মাস্টার ক্লাসে চেষ্টা করব আপনাদেরকে আইএলটিএস প্রিপারেশনের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার। সো আমাদের এই মাস্টার ক্লাসে আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন রাইসা শাম্মা আপু এবং তানভা হোসেন আপু। সো পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা চ্যাটে লিখে জানাতে পারবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। Tanubha Apu, Raisa Apu, the floor is all yours now. Thank you very much, Shakir. Assalamu alaikum. Good evening, everybody. Welcome to our master class, IELTS master class. Um, I hope আপনারা সবাই ভালো আছেন. Raisapu, are you there? Would you like to begin with Hi, some? Tanvapu, I'm here. আপনি শুরু করেন. I'll join in later. You can just go ahead. Okay, all right. So, as like we know that there are 4 modules in IELTS. Basically, আজকে আমরা যেগুলো করার চেষ্টা করবো সেগুলো হচ্ছে আমাদের যে 4টা মডিউল আছে আইএলটিএস এ, এগুলোতে আমরা কিভাবে we can first of all কি ধরনের কোশ্চেনস আসে এবং আমরা কিভাবে we can like score better. So আমরা সবাই জানি যে 4টা মডিউল থাকে, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এবং এই 4টা মডিউলের উপরে প্রত্যেকটা মডিউলে একটা স্কেলের মধ্যে স্কোরিংটা হয় হচ্ছে 1 to 9. 1 is the lowest and 9 is the highest. Um, so let's move on with the slide. I hope everybody can see my screen. আমাদের যে লিসনিং টেস্টটা হয়, ইউজুয়ালি সবসময় আমাদের লিসনিং টেস্ট দিয়েই এক্সামটা শুরু হয়। লিসনিং টেস্টে আমাদের 30 মিনিটসের একটা অডিও প্লে হবে এবং তারপরে আমাদেরকে এক্সট্রা 10 মিনিটস টাইম দেওয়া হবে সেই অডিও থেকে আমরা যে আনসার গুলো করেছি সেই আনসার গুলোকে ট্রান্সফার করার জন্য। টোটাল আমাদের 40 কোশ্চেন থাকে এবং লিসনিং টেস্টে আমাদের 4টা সেকশন, সেকশন 1, 2, 3 and 4। তারপরে থাকে রিডিং। রিডিং এর আমাদের যে টাইমটা হলো 60 মিনিটস, 1 ঘন্টা সময় থাকবে। টোটাল 40 কোশ্চেন থাকবে, 3টা সেকশন থাকবে। এক একটা সেকশন এক একটা সেকশনের ডিফিকাল্টি লেভেল বাড়বে। যেমন সেকশন 1 যেটা প্যাসেজ, ফার্স্ট প্যাসেজ সেটা will be easier than the second passage, and the second passage will be easier than the third passage. We can say that there are about 40 types of questions. সবগুলো কোশ্চেন টাইপ যদি আমরা কনসিডার করি 14টার মতো কোশ্চেন টাইপ থাকে। টোটাল 40টা কোশ্চেন থাকবে এবং টোটাল টাইম থাকবে 60 মিনিটস, 1 আওয়ার। 1 আওয়ারের মধ্যে আমাদেরকে 3টা প্যাসেজ পড়ে আমাদের 40 কোশ্চেন আনসার করতে হবে। তারপরে টেস্টটা থাকবে রাইটিং। রাইটিং এ আমাদেরকে 1 আওয়ার টাইম দেওয়া হয়, 60 মিনিটস। রাইটিং এ আমাদের টাস্ক থাকে 2টা, একটা হচ্ছে টাস্ক 1, একটা টাস্ক 2। টাস্ক 1 যেটা সেটা হচ্ছে আমাদের যে জিটি, we know that there are 2 types of test. একটা হলো একাডেমিক, একটা হলো জেনারেল ট্রেনিং। সো রিডিং এর প্যাসেজ গুলো যেরকম জেনারেল ট্রেনিং এর জন্য একটু ডিফারেন্ট হয়, একাডেমিকের জন্য একটু ডিফারেন্ট হয়। একাডেমিকের প্যাসেজ গুলো একটু লেন্দি হয়, জেনারেল ট্রেনিং এর প্যাসেজ গুলো একটু ছোট 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 প্যারাগ্রাফের মধ্যে থাকে। রাইটিং এ টাস্ক 1 এ দেখা যায় যে টাস্ক 1টা ডিফারেন্ট। টাস্ক 2 হচ্ছে একটা এসে লিখতে হয় আমাদেরকে, সেটা সেম থাকবে, জিটির জন্য সেম থাকবে, একাডেমিকের জন্য সেম থাকবে, শুধু টাস্ক 1টা ডিফারেন্ট। আবার এখানে মার্কিং এর একটা ব্যাপার আছে, যেমন টাস্ক 1 হচ্ছে 1/3 মার্কস ক্যারি করে আর টাস্ক 2 হচ্ছে 2/3 মার্কস ক্যারি করে। এটা আমরা along the slide we will get to know more about it. So পুরো যে দুটো টাস্ক থাকে, টাস্ক দুটোই আমাদেরকে 60 মিনিটস এর মধ্যে কমপ্লিট করতে হবে, 1 আওয়ার। আচ্ছা, এরপরে থাকলো স্পিকিং। স্পিকিং এ আমাদের 3টা পার্ট থাকে। টোটাল স্পিকিং যে টেস্টটা হবে সেটা 11 to 14 মিনিটস এর মধ্যে ইউজুয়ালি শেষ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের 4টা মডিউল, লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। সো উই ক্যান সে দ্যাট এক্সেপ্ট স্পিকিং আমাদের টোটাল আইএলটিএস টেস্টটা হয় 230 to 240 মিনিটস এর মধ্যে। ওকে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক ইন দ্য চ্যাট। আমরা ওখান থেকে as much as possible কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করবো, আনসার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে লিসনিং দিয়ে শুরু করি। লিসনিং টেস্টে there are 40 questions. আমরা বলেছিলাম প্রত্যেকটা কোয়েশ্চেনের there is worth 1 mark.
আপনি যদি একটা আনসার মিস করে ফেলেন বা একটা স্পেলিং মিস্টেক করে ফেলেন বা একটা আনসার শিটে ট্রান্সফার করতে গিয়ে ভুল হয়েছে তাহলে একটা মার্ক চলে গেল। টোটাল 40 মার্কস থাকবে, বাট দের ইজ নো নেগেটিভ মার্ক। এমন না যে আপনি একটা ভুল আনসার দেওয়াতে আপনার -1 পেয়ে গেলেন, ব্যাপারটা এমন না, বাট ভুল আনসারের জন্য আপনি সেই মার্কটা পাবেন। ফাইনালি আমি 40-তে আমরা যে মার্কটা পাবো সেটা ব্যান্ড স্কোরে কনভার্ট করা হয়। একাডেমিক এবং জিপির জন্য আমাদের লিসেনিং এর টেস্ট সেম হয়, কোশ্চেন সেম হয়, এভরিথিং ইজ সেম। তো এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, এখানে বলা আছে যে যদি আমাদের ফর এক্সাম্পল টার্গেট যদি 7.5 হয় বা টার্গেট যদি আমাদের 8 হয়, তাহলে আমাদের কতগুলো কোয়েশ্চেন কারেক্ট আনসার করতে হবে। যেমন say my target is 8, that's for 8. In that case, আমাকে 36 to 35 questions out of 40 আমাদেরকে correct answer করতে হবে। আর যদি আমাদের টার্গেট থাকে 7.5, তাহলে আমাদের 34 to 33 কোয়েশ্চেনের আনসার কারেক্ট দিতে হবে। যদি 7 থাকে আমাদের টার্গেট, তাহলে 32 to 30 কোয়েশ্চেনের আনসার্স আমাদেরকে কারেক্ট দিতে হবে। ঠিক আছে, আই হোপ দিস ইজ ক্লিয়ার। এখন আমরা একটু রিডিংটা দেখি। রিডিং এ যেটা বলেছিলাম টোটাল 40 মার্কস এবং প্রত্যেকটা 40 কোয়েশ্চেন্স এবং প্রত্যেকটা কোয়েশ্চেন 1 মার্ক করে, টোটাল 40 মার্কস। এখানেও কোনো নেগেটিভ মার্কিং নেই। ফাইনাল যে স্কোরটা আপনি পাবেন 40-তে, সেটাকে একটা ব্যান্ড স্কোরে কনভার্ট করা হবে। সো যেটা আমি জাস্ট একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে জিটি আর একাডেমিকের রিডিংটা একটু ডিফারেন্ট হয়, প্যাসেজ গুলো একটু ডিফারেন্ট হয়, মার্কিংটাও একটু ডিফারেন্ট হয়। যেহেতু একাডেমিকের প্যাসেজ গুলো একটু ডিফিকাল্ট, একাডেমিকের মার্কিংটা জিটির তুলনায় ইজি। জিটির মার্কিংটা আবার একটু ডিফিকাল্ট হয়। যারা জেনারেল ট্রেনিং এ বসেন, আপনাদের প্যাসেজ প্যারাগ্রাফ খুব ইজি থাকে, কম্পারেটিভলি ইজি থাকে, বাট মার্কিংটা একটু ডিফারেন্ট হয়। আচ্ছা, আমরা এখানে পাশে টেবিলটা থেকে দেখি, যদি আমার ব্যান্ড স্কোর টার্গেট যদি 7 থাকে, তাহলে আমাকে 30 to 32 কোয়েশ্চেনের আনসার কারেক্ট দিতে হবে। এটা হচ্ছে একাডেমিকের জন্য। আর যদি আমি যদি জিটি পরীক্ষা দিই, তাহলে আমাকে 34 to 35 কোয়েশ্চেনের আনসার কারেক্ট দিতে হবে। সো ব্যাপারটা এমন না যে জিটির মার্কিংটা ডিফিকাল্ট, জিটি নিশ্চয়ই ইজ মোর ডিফিকাল্ট দেন একাডেমিক। বেসিক্যালি একাডেমিকের প্যাসেজ গুলো ইজ মোর ডিফিকাল্ট দেন জিটি। সো ইভেন্চুয়ালি জিনিসটা একটা পয়েন্টে এসে সেম হয়ে যায়। যেহেতু আপনাকে একাডেমিকে যে প্যাসেজ গুলো পড়তে হবে, এক একটা প্যাসেজ ইজ অ্যাবাউট 700 to 900 ওয়ার্ডস। সো হিসাব করলে আপনাকে 3500 ওয়ার্ডস এর 3টা প্যাসেজ পড়ে কোশ্চেনের আনসার গুলো করতে হচ্ছে। সো দ্যাট ইজ অলসো আ ডিফিকাল্ট টাস্ক, যে কারণে আপনার মার্কিংটা ব্যান্ড স্কোরটা এখানে একটু ইজি। আবার যেহেতু জিটিতে প্যাসেজ গুলো শর্টার অ্যান্ড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, সেহেতু জিটিতে গিয়ে আপনার 34 to 35 মার্কস তুলতে হবে ফর ব্যান্ড স্কোর 7। যদি 7.5 হয় 36 স্কোর তুলতে হবে। যদি 37 to 38 কোশ্চেনের আনসার আপনি কারেক্ট দিতে পারেন, তাহলে 8 চলে আসবে। ঠিক আছে, ইফ দেয়ার ইজ আ কোয়েশ্চেন, আচ্ছা আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? সাউন্ড ক্লিয়ার না? আমি কি আরেকটু জোরে কথা বলবো? এখন কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমাকে একটু বলবেন if it is clear না। আচ্ছা ঠিক সাউন্ড আছে, ঠিক thank আছে you, আপুজি। ঠিক আছে। যে চ্যাটে অনেকজন লিখছেন যে বুঝা যায়। আচ্ছা এখন হয়তো ওকে, থ্যাংক ইউ। এখনো কি ইকো হচ্ছে? না, ইকো হচ্ছে না, জাস্ট ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা okay, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি আমাদের ব্যান্ড স্কোর টার্গেট থাকে 8 একাডেমিকের জন্য, আমাকে 35 to 36 আনসার কারেক্ট দিতে হবে। যদি জিটিতে আমার ব্যান্ড স্কোর টার্গেট থাকে 8, তাহলে 37 to 38 আনসার আমাকে কারেক্ট দিতে হবে আউট অফ 40। আচ্ছা, মুভিং অন, এখন রাইটিং এ আসি আমরা। রাইটিং টাস্ক যেটা বলেছিলাম যে রাইটিং টাস্কে দুটো টাস্ক থাকবে, একটা টাস্ক 1, একটা টাস্ক। রাইটিংটা 4টা ক্রাইটেরিয়ার উপরে
রাইটিংটাকে স্কোর করা হয়। এক একটা ক্রাইটেরিয়া 25% মার্কস ক্যারি করে, 1/4 মার্কস ক্যারি করে, মানে ইকুয়ালি তারা চারটা ক্রাইটেরিয়া ইকুয়াল মার্কস ক্যারি করে। সেই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক রেসপন্স, মানে টাস্ক 1 এর জন্য বলা হয় টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক 2 এর জন্য বলা হয় টাস্ক রেসপন্স। এই জিনিসটা টোটাল 25% মার্কস ক্যারি করবে। তারপরে আরেকটা হচ্ছে কোহিরেন্স এন্ড কোহেশন। কোহিরেন্স এন্ড টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক রেসপন্স আমরা অথবা বুঝতেই পারছি যে টাস্ক আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা আমি কতটুকু অ্যাচিভ করতে পারছি বা সেই টাস্কে আমি কতটা ক্লিয়ারলি রেসপন্ড করতে পারছি বা কতটা আমি পুরো সবগুলো এরিয়া টাচ করতে পারছি, সেটা হচ্ছে আমার টাস্ক রেসপন্স। আর কোহিরেন্স এন্ড কোহেশনটা হচ্ছে, কোহিরেন্স হলো আমি যে প্যারাগ্রাফ গুলো লিখছি সেই প্যারাগ্রাফ গুলো একটা আরেকটার সাথে ওয়েল কানেক্টেড কিনা, সিকোয়েন্সিং গুলো ভালো কিনা, আম, ওখানে কোন আমি কি am I jumping around the idea, যেমন কি একটা থেকে আরেকটা হঠাৎ এটা বলছি তারপর আবার ওটা বলছি, এমন না হয়ে আমি একটা প্রপার স্ট্রাকচার ফলো করছি কিনা। যেমন আমি একটা টপিক সেন্টেন্স লিখলাম, তারপরে আমি সেটার জন্য একটা রিজনিং দিব, একটা এক্সাম্পল দিব, আর একটা সেন্টেন্স দিলাম সেটাকে র্যাপ আপ করার জন্য। এই যে একটা সুন্দর যে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার সিকোয়েন্সটাকে আমি ফলো করতে পারছি কিনা, সেটা হচ্ছে আমার কোহেরেন্স। আমি ইন্ট্রোডাকশনের পরে বডি 1, বডি 2, তারপর কনক্লুশন, এই যে এই জিনিসটা প্রপারলি মেনটেন করতে পারছি কিনা, এটা হচ্ছে আমার কোহেরেন্স। আর কোহেশনটা হচ্ছে আমি যে সেন্টেন্স গুলো লিখছি, ওই প্যারাগ্রাফ গুলোর মধ্যেই আমি যে সেন্টেন্স গুলো লিখছি সেই সেন্টেন্স গুলো একটা আরেকটার সাথে প্রপারলি কানেক্টেড। এখন সেটার সেই কানেকশনের জন্য আমাদের যেটা করতে হয় কোহেসিভ ডিভাইস ইউজ করতে হয়। কোহেসিভ ডিভাইস হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, এগুলো আমরা দেখবো। শিওর আপনারা হয়তো অলরেডি জানেন ওয়ার্ডস কি। আহ, আমরা যত ওগুলো প্রপারলি ইউজ করতে পারবো, ইফেক্টিভলি ইউজ করতে পারবো, আমাদের তত কোহেশন ভালো হবে, ইমপ্রুভ করবে। আচ্ছা, তাহলে টোটাল কোহেরেন্স এন্ড কোহেশনটা হচ্ছে 25% মার্কস ক্যারি করে। তারপর হলো লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ভোকাবুলারি। আমি এটা সবাই যেন মনে রাখতে পারে সেই জন্য সবসময় আমি এটা একটু ভেঙে বলি। সেটা হচ্ছে লেক্সিক্যাল শব্দটা এসেছে লেক্সিস ওয়ার্ডটা থেকে, এবং লেক্সিস মানে হচ্ছে ওয়ার্ডস। তো লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে যে আপনার ওয়ার্ডের রিসোর্স কিরকম আছে, আপনার ভোকাবুলারি কেমন জানা আছে। তো এই ভোকাবুলারির মধ্যে, এই ক্রাইটেরিয়াটার মধ্যে আপনার স্পেলিংও পড়ে, যে ওয়ার্ড গুলো ইউজ করছেন সবগুলো কি খুব কমন ওয়ার্ড ইউজ করছেন, নাকি আপনি একটা আহ, আপনি কমন আনকমন ওয়ার্ড মিক্স করে ইউজ করছেন, নাকি আপনি অনেক বেশি আনকমন ওয়ার্ড ইউজ করছেন যেগুলো সম্পর্কে আপনি 100% শিওর না, আবার যেগুলো ওয়ার্ড ইউজ করছেন সেগুলোর স্পেলিং কারেক্ট হচ্ছে কিনা, এই সব কিছু আপনার লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে পড়ে। এটাও 25% মার্কস ক্যারি করবে। আচ্ছা, এরপর আমাদের যেটা লাস্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সো হোয়াট ইজ গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি? গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটা তো আমরা বুঝতেই পারছি যে আমরা যেই লেখাগুলো লিখবো সেগুলো গ্রামাটিক্যালি অ্যাকুরেট হতে হবে। যেমন সাবজেক্ট, ভার্ব, অ্যাগ্রিমেন্ট ঠিক থাকতে হবে, টেন্স ঠিক থাকতে হবে, প্রেপোজিশন ঠিক থাকতে হবে, পাংচুয়েশন ঠিক থাকতে হবে। এগুলো হচ্ছে আমার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। আর গ্রামাটিক্যাল রেঞ্জ হচ্ছে আমি যে সেন্টেন্স গুলো লিখছি সেগুলো কি সব একই রকম সেন্টেন্স কিনা। রেঞ্জ মানে আমাকে একটা রেঞ্জ অফ সেন্টেন্সেস ইউজ করতে হবে। সে আমি যদি শুধু সিম্পল সেন্টেন্স ইউজ করে একটা এসে লিখি, তার মানে আমার সেখানে গ্রামাটিক্যাল রেঞ্জ আমি অ্যাচিভ করতে পারিনি। বা আমি যদি শুধু সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে একটা এসে লিখি, তার মানে সেখানেও আমার সেরকম কোনো গ্রামাটিক্যাল রেঞ্জ আমি অ্যাচিভ করতে পারিনি। তো গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাচিভ করতে হলে কি করতে হবে, আমাদেরকে তিনটা ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচারই ইউজ করতে হবে: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। প্রেফারেবলি সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। আমরা যত ডিফারেন্ট স্ট্রাকচার ইউজ করতে পারবো তত আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জটা অ্যাচিভ হবে। ওকে, সো ব্যান্ড স্কোরটা কিভাবে ডিসাইড করা হয়? যেমন ব্যান্ড স্কোর একটা এভারেজ করা হয়। সো এই যে আমাদের চারটা যে ক্রাইটেরিয়া আছে, এই একটা ক্রাইটেরিয়া আমাদের একটা স্কেলে প্রথমে মার্ক করা হবে এবং তারপর ফাইনালি এটাকে কনভার্ট করা হবে।
সে আপনি যে পরীক্ষাটা দিয়েছেন বা যে ইসেটা লিখেছেন সেখানে আপনি টাস্ক অ্যাচিভমেন্টে বা টাস্ক রেসপন্সে 7 পেয়েছেন, কোহেশন কোহেরেন্সে আপনি 6 পেয়েছেন, লেক্সিক্যাল রিসোর্সে আপনি 6 পেয়েছেন, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতেও আপনি 7 পেয়েছেন। তো এই যে টোটালটা, এই টোটালটা হবে যে এই 4টা মার্কসকে অ্যাড করে এটাকে 4 দিয়ে ডিভাইড করে আমাদের ফাইনাল স্কোরটা আসছে 6.5। ফাইনাল স্কোরটাকে যদি অন্য ডেসিমেলে আসে তাহলে সেটা সেভাবে রাউন্ড আপ করা হবে। আচ্ছা, এটা আমি একবার বলেছিলাম, সেটা হচ্ছে টাস্ক 1 ক্যারিজ 1/3 অফ দ্য ওভারঅল স্কোর এবং টাস্ক 2 ক্যারিজ 2/3 অফ দ্য ওভারঅল স্কোর। এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি এভাবে যে যদি আপনি এমন হয় যে টাস্ক 1 এ 6 পেয়েছেন, টাস্ক 2 তে 7 পেয়েছেন, তাহলে টাস্ক 1 এর 6টাকে আমরা একবার ধরবে ওনারা, আর 7টাকে দুবার ধরবে, যেহেতু এটা 2/3 মার্কস ক্যারি। সেটাকে অ্যাড করে আমরা 3 দিয়ে ডিভাইড করলে যেটা টোটাল ডেসিমাল স্কোর আসে সেটাকে রাউন্ড আপ করে স্কোরিংটা হবে। যেমন 6 + 7 + 7, এই 6টা হচ্ছে আপনার টাস্ক 1 এর স্কোর, আর এই যে দুটো 7, এই দুটো 7 হচ্ছে আপনার টাস্ক 2 এর স্কোর, যেটা দুইবার আসছে কারণ এটা 2/3 মার্কস ক্যারি করে, এবং ওভারঅলটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করে 6.6 পেয়েছি, সো দ্যাট ইজ রাউন্ডেড ইনটু 6.5। ওকে, আচ্ছা, এখন আমরা স্পিকিং এ আসি। তো স্পিকিং এ দেয়ার আর 3 পার্টস। 3 পার্টস মানে 3টা পার্টে আপনাকে কোয়েশ্চেন্স করা হবে, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। এখানেও আপনার স্কোরিং ক্রাইটেরিয়া হচ্ছে 4টা ক্রাইটেরিয়াতে আপনাকে স্কোর করা হবে। একটা হচ্ছে ফ্লুয়েন্সি। এখন অনেকে ফ্লুয়েন্সি বলতে মনে করেন যে ফ্লুয়েন্সি কি অ্যাকসেন্ট কিনা, তো আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে ফ্লুয়েন্সি এক জিনিস, অ্যাকসেন্ট আরেক জিনিস। অ্যাকসেন্ট ইজ নট নেসেসারি। ব্যাপারটা এমন না যে আমার অ্যাকসেন্টটা আমেরিকান হতে হবে বা ব্রিটিশ হতে হবে তাহলে আমি হয়তো বা মার্কস ভালো পাবো। ইটস নট লাইক দ্যাট। Accent is not necessary, but fluency is important. Fluency মানে হচ্ছে আপনি যখন কথা বলছেন তখন কথা বলতে বলতে আপনি হঠাৎ করে পজ করবেন না, বা কথা বলতে বলতে আপনি হঠাৎ করে বা আপনার মধ্যে কোনো ধরনের হেজিটেশন যেন কাজ না করে। অনেক ভেবে চিন্তে আস্তে ধীরে অনেক স্ট্যামার করে অনেক আপনি আনসার করলেন, তার মানে আপনার সেখানে ফ্লুয়েন্সি নেই। তো ফ্লুয়েন্সি বলতে এটা এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো আপনার আনসারটা আপনি কমফোর্টেবলি উইথ ইজ আপনি আনসারটা দিয়ে যাবেন। আপনি ফর এক্সাম্পল বাংলায় একটা প্রশ্ন উত্তর দিলে যেভাবে দিতেন, যতটা ইজের সাথে দিতেন, যতটা কমফোর্টেবলি দিতেন, এভাবে যেন দিতে পারেন, যেন আপনার আনসার শুনে মনে না হয় যে আপনি আহ ভাবছেন বা আপনি জানেন না কি বলতে হবে, বা এই সেন্টেন্সটার পরে আপনি কি বলবেন, ইউ নট রেডি ফর ইট, এমন যেন মনে না হয়। ওই ব্যাপারটাকে মেনটেন করতে পারলে ফ্লুয়েন্সি, এই ফ্লুয়েন্সিটা 25 মার্কস ক্যারি করে। এখানেও আপনার যে ক্রাইটেরিয়া গুলো আছে, এই ক্রাইটেরিয়া গুলো ক্রাইটেরিয়ান গুলো একটা 1/4 মার্কস ক্যারি করে, সবগুলো ইকুয়াল মার্কস ক্যারি করে। আচ্ছা, এরপর হলো লেক্সিক্যাল রিসোর্স, সেম অ্যাজ রাইটিং। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে আপনার যেই ওয়ার্ড গুলো আপনি ইউজ করবেন, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ভোকাবুলারি, রাইটিং এর জন্য, স্পিকিং এর জন্য। অবশ্যই আপনাকে, আপনি যদি বেটার ওয়ার্ড ইউজ করেন, লেস কমন ওয়ার্ড ইউজ করেন, অবশ্যই আপনার এটাতে স্কোরিং ভালো আসবে। বাট সেটা করতে গিয়ে যে আপনি এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন যেটা সম্পর্কে আপনি শিওর না, বা যেটা আপনার কনটেক্সটের সাথে যাচ্ছে না, বা যেটা আপনি প্রপারলি প্রোনাউন্স করতে পারছেন না, সেখানে আপনি মার্কস লুজ করবেন। So again, lexical resource is vocabulary, and if that carries 25% of the marks. Third, grammatical range and accuracy, again, same as writing. Writing এ যেটা বলেছিলাম, grammatical accuracy হচ্ছে আপনাকে প্রত্যেকটা কথা, আপনি সেন্টেন্স যেগুলো বলছেন গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। আর রেঞ্জ যেটা, সেটা হচ্ছে এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন হোপফুলি, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, 3টা স্ট্রাকচার ইউজ করেই কথা বলতে হবে। আমাদের যেটা আইএলটিএস ক্যান্ডিডেটের একটা স্ট্রাগল আমি দেখেছি, অ্যাটলিস্ট I've been teaching for last 10 years, সবচেয়ে বেশি কমন যেটা, সেটা হচ্ছে অনেক বেশি কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা একটা আমাদের হ্যাবিট। আমরা এটা
ল্যাক অফ প্র্যাকটিস থেকে হতে পারে বা অনেক কারণেই হতে পারে। মোস্টলি ল্যাক অফ প্র্যাকটিস থেকেই হয় যে যখন আমরা স্পিকিং করতে যাই বা ইনফ্যাক্ট যখন আমরা লিখতে যাই, বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে হয় যে আমরা অনেক বেশি কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করে ফেলি, প্রত্যেকটা কথা অ্যান্ড অলসো বাট দিয়ে কানেক্ট করে করে বলে যাচ্ছি। বাট সেটা করলে আমাদের যেটা হবে রেঞ্জ লুজ করবো এবং সেখান থেকে মার্কস লুজ করবো। দ্যাটস ওয়াই আমাদের এটা মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে যে আমরা 3টা স্ট্রাকচার ফলো করেই আনসার গুলো বলছি। আচ্ছা, এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমি আবার বলছি অ্যাকসেন্টের কথা, সেটা হচ্ছে অ্যাকসেন্ট ইজ নট নেসেসারি, বাট আপনি যে ওয়ার্ড গুলো প্রোনাউন্স করছেন সেই ওয়ার্ড গুলোর প্রপার প্রোনাউন্সিয়েশন ইজ নেসেসারি। আপনি যে প্রোনাউন্সিয়েশনটা করছেন এটা যেন কারেক্ট হয়, এটার মধ্যে কোনো অ্যাকসেন্টের প্রয়োজন নেই, বাট এটাকে কারেক্ট হতে হবে, প্রোনাউন্সিয়েশনটা ভুল হওয়া যাবে না। তো প্রোনাউন্সিয়েশন আপনার 25% মার্কস ক্যারি করবে, টোটাল 4টা ক্রাইটেরিয়া, আর 3টা ক্রাইটেরিয়া 25%, 1/4 মার্কস ক্যারি করছে। আচ্ছা, মুভিং অন। আচ্ছা, এখানে ফাইনাল স্কোরটা যেরকম বলা আছে, ঠিক যেভাবে আমরা রাইটিং এর স্কোর ডিভিশনটা এভারেজটা দেখেছিলাম, এটাও সেম সেরকমই হবে। ফ্লুয়েন্সিতে সাপোজ আপনি 7 পেলেন, লেক্সিক্যাল রিসোর্সে 8 পেলেন, এটা হচ্ছে জাস্ট একটা আমরা একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে 7 পেলেন, প্রোনাউন্সিয়েশনে 8 পেলেন, এবং টোটালটা একটা এভারেজ হবে। এভারেজ হয়ে আপনার ফাইনাল স্কোরটা হলো 7.5। আচ্ছা, সরি, আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা পার্টের যেটা এখানে 3টা পার্টের, ঠিক যেরকম আপনার রাইটিং এর জন্য 2টা টাস্কের জন্য আলাদা স্কোরিং হয়ে তারপরে সেটাকে আহ, একসাথে করা হচ্ছে, ইন দ্য সেম ওয়ে আপনি যখন স্পিকিং দিচ্ছেন, স্পিকিং এর যেহেতু 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, সেটারও আলাদা আলাদা মার্কিং করে টোটাল একটা এভারেজ করা হবে। আচ্ছা, এখন আইএলটিএস স্ট্র্যাটেজিস চলে আসছে। রাইসা আপু, আপনি কি would you like to take over, or you can take more time if you want হ্যাঁ, to? তানুবাপু, I can take over এখন। give me just a second to আপনি যদি একটু স্ক্রিন শেয়ারটা অফ করেন তাহলে I can হ্যাঁ, go ahead. sure. আচ্ছা, আই থিঙ্ক আমার ভিডিওটা আর স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? জি আপু। সরি, ব্লারি হয়ে আছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাইসা। আমার সাথে আপনাদের অনেকের হয়তো বা আগে পরিচয় হয়েছে। আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর সাথে আইএলটিএস এর একটা কোর্স নিচ্ছি, এন্ড তানুবাপু আর আমি মিলে আসলে কোর্সটা নিচ্ছি। তো আপনারা যারা এই কোর্সটা অ্যাভেল করেছেন বা কোর্সটার হয়তো বা কেউ নিয়েছেন অলরেডি বা কেউ নেওয়ার প্ল্যান করছেন, কোর্সের কন্টেন্ট গুলো বেশিরভাগই ডিজাইন বাই মি অ্যাজ ওয়েল অ্যাজ তানুবাপু বেশ কিছু করেছেন। তো আমাদের কোর্সটায় বেসিক্যালি আমরা আইএলটিএস এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড যারা লেভেলে আইএলটিএস অ্যাটেম্প্ট করছেন, সবাই একই পর্যায় থেকে আসলে আইএলটিএস অ্যাটেম্প্ট করছেন না। তো সব 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 সাইডটা কনসিডার করে আমরা আসলে কোর্সে কভার করার চেষ্টা করেছি। কোর্সে আমরা কিছু অ্যাডভান্স স্ট্র্যাটেজিজ রেখেছি, আমরা কিছু বেসিক স্ট্র্যাটেজিজ রেখেছি। তো আজকের মাস্টার ক্লাসটা ডিজাইন হচ্ছে পার্টিকুলারলি 2টা বেসিক জিনিসের উপর। এটাকে আমি প্রথমে বলি স্কোরিং ফ্যাক্টর। স্কোরিং ফ্যাক্টরটা মানে, আর আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমার যদি, আচ্ছা দিস ইজ আ অড, আমি ইয়ে করি, যদি আমার কথা ঠিক মতো শুনতে না পারেন তাহলে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আমাকে শাকির আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই হবে। হ্যাঁ, আর হ্যাঁ, আমি চ্যাটটা দেখতে পাচ্ছি না, সো আমাকে একটু জানাবেন, আর যদি স্ক্রিনের কোনো কিছু দেখতেও প্রবলেম হয় তাহলেও জানাবেন। দেখি, হ্যাঁ, ওকে।
All right. So আমি একটু বলি তানু বাপু, থ্যাংক ইউ সো মাচ ফর এক্সপ্লেনিং দ্য বেসিক স্ট্রাকচার অফ আইএলস এবং কি কি মডিউল আছে, 4টা মডিউল আছে, এবং স্কোরিং ফ্যাক্টর গুলো নিয়ে তানু বাপু এতক্ষণ কথা বলেছেন। আমি একটু মানে ডিপ করবো অ্যাবাউট আইএলস এর স্ট্র্যাটেজিস গুলা। অনেকেই আছে যারা ইংরেজিতে হয়তো বা অনেক ভালো, কিন্তু আইএলস পরীক্ষাটা বা যে কোনো এই ধরনের অ্যাপটিটিউড টেস্ট গুলাতে তাদের একটু হয়তো বা স্কোর কমে আসে। তো স্কোর কমে আসার কারণটা আমি মনে করি অনেকটুকুই স্ট্র্যাটেজির উপর বেস করে। আর যে 4টা মডিউল আছে, যারা আইএলস নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন তারা জেনে থাকবেন আইএলস এর সবচেয়ে ডিফিকাল্ট মডিউল বা মোস্ট ডিফিকাল্ট মডিউল ইজ দ্য রাইটিং মডিউল। তো আমি ওইটা নিয়ে একটু এলাবোরেটলি ডিসকাস করব এখন। আর স্পিকিং মডিউলটা তো আমরা বেশ কিছু সময় আটকে যাই বা একটু নার্ভাস হয়ে যাই, কারণ অনেকেরই আমাদের ইংরেজিতে হয়তো বা অত আহ কম মানে এভরিডে কথা বলে অভ্যাস নেই, সো কথা বলতে গেলে হয়তো বা আমাদের একটু কথা জড়িয়ে আসে। হ্যাঁ, তো আমি মোস্টলি একটু রাইটিং আর স্পিকিং মডিউলটার উপরে, স্ট্র্যাটেজি গুলোর উপরে একটু ফোকাস করব, এবং এরপরে রিডিং এন্ড লিসনিং বাকি যে দুটো আছে ওই দুটো মডিউল নিয়েও আমি বেশ কিছু টিপস দিব, স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, কিন্তু ডিটেলে যাব এই দুটো মডিউল নিয়ে। সো আই অলওয়েজ বিলিভ যে এক্সামের ক্ষেত্রে, যে কোনো এক্সামের ক্ষেত্রে, your strategy is more important than you think it is. So অনেক সময় দেখবেন একটা সার্টেন টপিক নিয়ে আপনি এবং আপনার বন্ধু, হয়তো আপনার বন্ধু আপনার চেয়ে ভালো জানেন, কিন্তু আপনার স্ট্র্যাটেজি, এক্সাম স্ট্র্যাটেজি যদি বেটার হয় তাহলে আপনি তার থেকে বেটার করতে পারবেন পরীক্ষায়। সো আমরা একটু ডিরেক্ট চলে যাই স্ট্র্যাটেজির ক্ষেত্রে। সো রাইটিং টাস্ক 1, টাস্ক 2, তানুবাপু আপনাদেরকে বেসিকটা বুঝিয়ে দিয়েছে যে রাইটিং এ দুটো টাস্ক থাকে, রাইট? টাস্ক 1টা হচ্ছে একটা অ্যানালিটিক্যাল রাইটিং, মানে আপনাকে একটা গ্রাফ দিয়ে দিবে। একটা গ্রাফ দিতে পারে, যে কোনো একটা, মানে গ্রাফটা যে কোনো ধরনের হতে পারে, এটা একটা পাই চার্ট হতে পারে, একটা লাইন গ্রাফ হতে পারে, এক একটা আলাদা ধরনের গ্রাফ। হ্যাঁ, এই গ্রাফগুলো, প্রথম টিপটা হচ্ছে এই গ্রাফগুলো সম্বন্ধে একটু ফ্যামিলিয়ার হয়ে যাওয়াটা ভালো পরীক্ষার হলে। আদারওয়াইজ পরীক্ষার হলে গিয়ে আপনি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কি হচ্ছে এগুলো বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা স্কুলে থাকতে যেভাবে দেখতাম ওভাবে করে ইন দ্য এক্স অ্যাক্সিস বি সি, ইন দ্য ওয়াই অ্যাক্সিস বি সি, এই ধরনের লেখাটা আসলে আইএলস এর টাস্ক 1 এর ক্ষেত্রে প্রযোজ্য না। এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটা ম্যাথমেটিক্যাল টেস্ট না, এটা একটা রাইটিং টেস্ট। সো অ্যানালিটিক্যাল রাইটিং এর পার্টটা বা টাস্ক 1টা আপনার কাছ থেকে আসলে কি জানতে চাওয়া হচ্ছে? আপনি যে কোনো একটা চিত্র দেখে, এই চিত্রটাতে অনেকগুলো ধরেন ডেটা পয়েন্ট দেয়া আছে। হ্যাঁ, একটা কি এক্সাম্পল হতে পারে, ধরেন তেলের সাপ্লাইয়ের ট্রেন্ড গ্লোবালি গত 50 বছরে, গত 50 বছর, ধরুন 50 বছর আগে, তারপর 10 বছর পরে, 40 বছরটা, 30 বছর আগে, 20 বছর আগে, 10 বছর আগে, এভাবে করে 5টা পয়েন্টে আপনাকে অয়েলের সাপ্লাই, যে আচ্ছা অয়েলের সাপ্লাই বাড়ছে বাড়ছে তারপরে আবার কমছে, এরকম একটা ট্রেন্ড দেখালো। হ্যাঁ, এটাকে আমরা ট্রেন্ড বলি। তো এই ধরনের কিছু চিত্র থেকে আপনাকে যদি একটা চিত্র দেওয়া হয়, তাহলে আপনি কি সেই চিত্রতে কি হচ্ছে সেটা কি বোঝাতে পারছেন কিনা আপনার লেখার মাধ্যমে, সেই কোয়ালিটিটা অ্যাসেস করা হয় রাইটিং টাস্ক 1-এ। এটা কেন লাগে? কারণ একাডেমিক ক্ষেত্রে আপনি অনেক সময় গেলে, যে কোনো ডিসিপ্লিন থেকে গেলে, অনেক সময় আপনাকে যে কোনো একটা ডেটা দেখে কি বলবো, আপনাকে ডেসক্রাইব করতে হবে, রাইট? সো ধরে নেন জিনিসটা এরকম, অনেক সময় পত্রিকার হেডলাইনে বা পত্রিকার প্রথম পাতায় আপনি বেশ কিছু চিত্র দেখতে পান, রাইট? এবং সেই চিত্রটার নিচে সেই নিউজটা নিয়ে রিপোর্টটা থাকে, যে ধরেন আম, ধরেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গত কয়েক মাসে, এই বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিভাবে বেড়েছে, কিভাবে কমেছে, রাইট? এখন এই জিনিসটা থেকে আমি যদি আপনাকে বলি যে খুবই মনোটোনাসলি আমি যদি আপনাকে বলি, মার্চ মাসে ছিল আলুর দাম 60 টাকা কেজি, তারপরে এপ্রিল মাসে 50 টাকা কেজি, তারপরে মানে জুন মাসে এসে এটা হয়েছে আহ কমে গেছে অনেক, 30 টাকা কেজি, এইভাবে যদি আমি আপনাকে বলতে থাকি তাহলে কিন্তু আপনার মনোটোনাস লাগবে। এটা তো আপনি দেখতেই পাচ্ছেন চার্টে। এই জিনিসটাকে আপনি গুছায় একটা রাইটিং এ, নিউজ পেপার আর্টিকেলে দেখবেন এমন ভাবে রিপোর্ট করে যে হ্যাঁ এইটার কারণে, মানে এই সময় বেড়ে গেছে, এটা সম্ভাব্য কারণ হতে পারে এটা এটা, এইভাবে করে আপনাকে রাইটিং এর লেখাটা বেসিক্যালি গুছিয়ে লিখতে হবে। সো আর দেরি না করে আমরা স্কোরিং ফ্যাক্টর গুলো বেসিসে স্ট্র্যাটেজিটা চলে যাই। টাস্ক অ্যাচিভমেন্ট নিয়ে তানুবা আপু অলরেডি বলেছেন। টাস্ক অ্যাচিভমেন্ট বলতে যে কথাটা বলে, আপনাকে যে কাজটা করতে বলা হয়েছে, ধরেন আপনাকে গ্রাফটা দিয়ে একটা সেন্টেন্স লেখা থাকবে প্রশ্নে, এক্সপ্লেইন the graph contains the oil supply trends
over the last few decades in the United States and broader Europe. Um, explain the graph and explain the main trends in the graph and summarize your points. এভাবে করে আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এই ইনস্ট্রাকশনটার বেসিসে আপনাকে টাস্ক অ্যাচিভমেন্টটা সাজাতে হবে। টাস্ক অ্যাচিভমেন্ট কথাটা মানে হচ্ছে আপনাকে যে কাজটা করতে বলা হয়েছে সেই কাজটাকে আপনি বুঝতে পেরেছেন কিনা। সো এই কাজটা করতে আপনাকে কি করতে হবে, প্রথমে আমি সাজেস্ট করি 1 থেকে 1.5 মিনিট সময় নেন এবং গ্রাফটার মেইন ফিচারগুলো বোঝার চেষ্টা করেন। কোন জায়গাটায় পিক হচ্ছে, কোন জায়গাটায় বাড়ছে, কোন জায়গাটায় কমছে, মেইন যে পয়েন্টটা, মেইন স্টোরিটা কি। সো প্রথম কাজটা হচ্ছে যে সেন্টেন্সটা, যে বাক্যটা আপনাকে প্রশ্নতেই দেয়া আছে ওই বাক্যটাকে প্যারাফ্রেজ, মানে আমরা প্যারাফ্রেজ কথাটার মানে কি, এক্স্যাক্টলি সেন্টেন্সটা হুবহু কপি টু কপি না করে আপনি একটু আগে পিছে একটু সাজিয়ে গুছিয়ে কি করবেন, সেন্টেন্সটাকে একটু ডিফারেন্ট ভাবে লিখবেন। হ্যাঁ, এই কথাটাকে আমরা বলি প্যারাফ্রেজ। তো প্যারাফ্রেজ করে এরপরে আপনি কি করবেন, প্যারাফ্রেজ করলে আপনি আপনি ধরেন এই সেম সেন্টেন্সটাকে আপনি একটু ঘুরিয়ে লিখতে হবে। হ্যাঁ, তারপরে প্রথম প্যারাগ্রাফে এই সেন্টেন্সটার পরপরই আপনি যে মেইন ট্রেন্ডটা বা যা মূলত যা চলছে গ্রাফটায় সেই জিনিসটা ধরেন আপনি দেখলেন, এই যে যে এক্সাম্পলটা দিলাম, অয়েল সাপ্লাই কি হচ্ছে, গত কয়েক দশক ধরে অয়েল সাপ্লাই কমে যাচ্ছে, এটা মেইন ট্রেন্ড। এটা আপনি আইডেন্টিফাই করেন এবং এটা পরের বাক্যতে, দ্বিতীয় বাক্যতে আপনি এটাই লেখেন যে এই গ্রাফটা থেকে আমরা বুঝতে পারছি যে গত কয়েক দশক ধরে অয়েল সাপ্লাইটা গ্লোবালি, মানে আমেরিকায় এবং ইন দ্য ইউএস অ্যান্ড ইন দ্য ইউরোপ এই অয়েল সাপ্লাইটা কমে যাচ্ছে গত কয়েক ডেকেড ধরে। এটা হচ্ছে আপনার মেইন ট্রেন্ড। এরপরে আপনি এই যে টাস্ক অ্যাচিভমেন্টের পার্টে শুধু মেইন নোটিসেবল ফিচারটাই লিখবেন। হ্যাঁ, এরপর আমরা চলে যাই কোহেরেন্স অ্যান্ড কোহেশন, যেটাকে আমি সহজভাবে বলতে পছন্দ করি স্ট্রাকচার অ্যান্ড ফ্লো। সো এই স্ট্রাকচার অ্যান্ড ফ্লো এর ব্যাপারটা কি, স্ট্রাকচার অ্যান্ড ফ্লো ডাকলে কথাটা একটু সহজ হয়ে যায়। স্ট্রাকচার মানে হচ্ছে আপনি পুরা রাইটিংটাকে কিভাবে সাজাচ্ছেন। হ্যাঁ, সো আপনার স্ট্রাকচারটাকে লেখা শুরু করার আগেই প্ল্যান করে ফেলা উচিত এবং প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, যেটার মধ্যে যে আমি বললাম টাস্ক অ্যাচিভমেন্টটা লিখবেন এবং মেইন ফিচারটা লিখবেন, রাইট? এটা আপনার প্রথম প্যারাগ্রাফ। দ্বিতীয় প্যারাগ্রাফে আপনাকে বলা হচ্ছে, এটাকে বলে বডি প্যারাগ্রাফ, মানে মেইন আরো এরপরের যে গ্রাফে যা যা হচ্ছে এই জিনিসটাকে যে আপনি আরো ডিসক্রাইব করবেন, আপনি যে আরো সরি এখানে মনে হয় চ্যাটে কিছু কমেন্ট আছে, আমি পরে চেক করতে হবে। হ্যাঁ, সো আপনি যে মেইন পয়েন্ট গুলো ডেসক্রাইব করবেন, এরপর আরো কি হচ্ছে গ্রাফটা এটা আলোচনা করবেন, এই জিনিসটাকে আপনি বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 তে লিখবেন। একটা কথা মাথায় রাখবেন, এই টাস্ক 1টা একটা অ্যানালিটিক্যাল রাইটিং, এটাতে আপনি কোনো এসে লিখছেন না, সো এখানে কোনো কনক্লুশন আলাদা করে থাকবে না। হ্যাঁ, তো এই 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 জিনিসটাতে আপনি কোনো কিছু কনক্লুড নেসেসারিলি করছেন না, জাস্ট আপনি যা হচ্ছে সেই জিনিসটাকে রিপোর্ট করছেন। ফ্লো এর ব্যাপারটা হচ্ছে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স কিভাবে কানেক্টেড থাকছে। হ্যাঁ, এটার কারণে এই ফ্লোটা এনশোর করতে আমাদেরকে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে হবে, পার্টিকুলারলি কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। এটা নিয়ে আমি একটু পরের স্লাইডে আরেকটু বিস্তারিত আলোচনা করব। সো আপনি ফ্লোটা মাথায় রাখবেন হচ্ছে ডিসকানেক্টেড সেন্টেন্স একটার থেকে একটা, এমন না যে আপনি প্রথমে কি, এই জিনিসটার মানে ফ্লোটা এনশোর করার জন্য স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে প্রথমে 1-1.5 মিনিট সময় নেবেন, সেই 1-1.5 মিনিটে একটু প্ল্যান বা ম্যাপ করে রাখাটা ভালো, যে আপনি এক্সকিউজ মি, একটু প্ল্যান বা ম্যাপ করে রাখা ভালো যে আপনি এই 3টা প্যারাগ্রাফে কি কি লিখবেন। হ্যাঁ, তো প্রথম প্যারাগ্রাফটা তো খুব সহজ, আপনি প্যারাফ্রেজ করলেন, মেইন ফিচারটা লিখলেন। এরপরের 2টা প্যারাগ্রাফকে আমরা বলি এই বডি প্যারাগ্রাফ। এই বডি প্যারাগ্রাফে আপনি ফ্লোটা মেনটেন করার ব্যাপারে একটু একটু কেয়ারফুল থাকতে হবে, যে সেন্টেন্স গুলো যাতে এমন না হয় কাটখোট্টা, একটার সাথে একটার কোনো মিল নেই, প্রথম সেন্টেন্সটার সাথে পরবর্তী সেন্টেন্সটায় কোনো মানে জাস্ট র্যান্ডম ইনফরমেশন আপনি লিখে যাচ্ছেন। এভাবে লিখে না না মানে শুধু লিখে না রেখে একটা সেন্টেন্স যাতে এটা পড়ার পরে পরের সেন্টেন্সটা পড়ার জন্য আমার যাতে একটা কিউরিওসিটি জাগে, ব্যাপারটা হচ্ছে অনেকটা সেরকম। সো এরপরে গেল আমাদের ভোকাবুলারি রেঞ্জ অ্যান্ড প্রিসিশন। এটা নিয়ে আমি খুব বেশি এলাবোরেট করব না, কথাটা তানু বাপু যেটা বলেছেন, ভোকাবুলারি রেঞ্জ বলতে আপনি একই মানে মানে ভোকাবুলারি মানে একই জিনিস মিন করছেন। ধরেন এটার সমস্যাটা কি, একটা পার্টিকুলার ইস্যু বলি, যেহেতু আপনি একটা ট্রেন্ড মানে বর্ণনা করছেন, বাড়ছে কমছে একই রকম থাকছে, এই 3টা ফেনোমেনাকে আপনার অনেকবারই হয়তোবা মানে বর্ণনায় আনতে হবে। আপনি যদি প্রতিবার বলেন
ইনক্রিজিং ডিক্রিজিং, তাহলে কিন্তু আপনার লেখাটা একটু মনোটোনাস হয়ে যাবে। সো এই জায়গাটায় এই ধরনের শব্দগুলো, পার্টিকুলারলি বাড়া, কমা, একই রকম থাকা, এই ধরনের শব্দগুলো বা এই ধরনের সিচুয়েশনগুলোর অনেকগুলো সিনোনিম শিখে যাওয়াটা ভালো। তাহলে আপনি এক একবার প্রথমবারে হয়তো বা একটা কিছু বেড়েছে, ওটা মানে বর্ণনা করতে আপনি হয়তো বা ইনক্রিজিং ব্যবহার করলেন। এরপরে আপনি বললেন যে ধরেন আমরা এই এই জায়গাটাও একটা পিক নোটিস করছি। পিক মানে মানে একটা বেড়ে একটা পয়েন্টে পৌঁছেছে, রাইট? সো এই ধরনের শব্দগুলোর কিছু সিনোনিম জেনে যাওয়া ভালো, যাতে একই শব্দ আপনি বারবার ব্যবহার না করেন। এবং অবশ্যই এই কথাটা অ্যাড করতে হয়, যে শব্দগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো যাতে কারেক্টলি এই জায়গায় ব্যবহার করেন। জাস্ট বিকজ আপনি একটা কঠিন শব্দ শিখে গেছেন, সেই শব্দটা যদি আপনি ভুল একটা জায়গায় ব্যবহার করেন, তাহলে ভোকাবুলারি প্রিসিশন যে জায়গাটা বলে, প্রিসিশন মানে হচ্ছে আপনি সঠিকভাবে একটা শব্দ ব্যবহার করতে পারছেন কিনা, সেই ব্যাপারটাকে বোঝায়। তাহলে সেই জায়গাটা কিন্তু আপনি মার্ক হারিয়ে ফেলবেন। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির ক্ষেত্রে আমাদের হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জটা অ্যাকুরেসির চেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে গ্রামাটিক্যাল রেঞ্জ বলতে আপনি যাতে অনেক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করছেন, এটা যাতে আপনার লেখায় রিফ্লেক্টেড হয়। তার মানে কি, আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অনেক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করবেন। সাবঅর্ডিনেট ক্লজ বেসিক্যালি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে। ঘাবড়ে যান না, আমি একটু পরে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটাও নিয়েও আলোচনা করব। আম, আপনি যদি খুব বেশি কনফিডেন্ট থাকেন আপনার লেখায়, তাহলে আপনি কিন্তু একটা কোয়েশ্চেন সেন্টেন্স স্ট্রাকচারও স্লাইড ইন করতে পারেন আপনার রাইটিং টাস্ক 1-এ। এটা আমি খুব বেশি অ্যাডভান্স না হলে রেকমেন্ড করি না, কারণ না হলে একটু আসলে লেখাটা কনফিউজিং হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি একজন অ্যাডভান্সড লেভেল ইংলিশ ইউজার হয়ে থাকেন, আর আপনার যদি মনে হয় আপনার লেখাটা একটু সফিস্টিকেশন অ্যাড হচ্ছে, তাহলে আপনি একটা সেন্টেন্স মানে মানে কোয়েশ্চেন সেন্টেন্স স্ট্রাকচারও এখানে ইউজ করতে পারেন। এরপরে যেটাকে বলা হচ্ছে ইউজ মোডাল ভার্বস। মোডাল ভার্ব বলতে হচ্ছে কোনো কিছু একটা করতে পারি, একটা অ্যাকশন নিতে পারি, এই ধরনের যে ভার্ব গুলো আছে, এই ধরনের অ্যাকশন নেওয়ার ব্যাপারটাকে যে ভার্ব গুলো বোঝায়, এটাকে মোডাল ভার্ব বলে। সহজে আমি এইভাবে বুঝাই জিনিসটাকে। মোডাল ভার্ব কি কি আছে সেটার এক্সাম্পল সহ আমি একটু পরের স্লাইডে এক্সপ্লেন করব। কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ইট ওয়ার রেইনিং, ইফ ইট ইফ ইট স্টার্টস রেইনিং, আই উইল নট বি গোয়িং ইনটু দ্য অফিস টুডে। একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনের উপর বেসিস করে আমার একটা অ্যাকশন আছে। সো এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স গুলো আপনি আপনার রাইটিং টাস্ক 1-এ ইউজ করতে পারেন, যে কোনো কিছু একটা ইনফার করতে। যে ধরেন আপনি অয়েল সাপ্লাইয়ের কথাটা ডিসকাস করলেন, রাইট? তারপর আপনি বললেন এই অয়েল সাপ্লাইটা যদি না বাড়ে, তাহলে ইনফ্লেশন রেটে অনেক এফেক্ট আসতে পারে গ্লোবালি। সো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এই ধরনের একটা জিনিস ইনফার করা মানে কি, আপনি এটা ইনফরমেশন থেকে আপনি আপনি একটা মানে একটা কজালিটি টানলেন, যে হ্যাঁ, এটার কজ এটা হতে পারে, বা এটার এফেক্ট হিসেবে এই জিনিসটা হতে পারে। হ্যাঁ, তো সেই কারণে আপনি সেসব জায়গায় আপনি কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে পারেন। আর রাইটিং টাস্ক 1-এর ওয়ার্ড লিমিট হচ্ছে 150 ওয়ার্ড। অবশ্যই খেয়াল রাখবেন আপনি যাতে 150 ওয়ার্ডের একটু বেশি হলেও লিখছেন, কম যাতে একেবারেই না যায়। 150 ওয়ার্ডের কম ওয়ার্ড লেখা উচিতই না। লিখবেন 150 থেকে 180 ইজ এ গুড রেঞ্জ, এর বেশি উপরে যাওয়ারও দরকার নেই। এখানে একটা ভালো জিনিস হচ্ছে, মানে একটা অ্যাডিশনাল যদি আমি বলি, পয়েন্ট বলি, সেটা হচ্ছে আপনার কম্পিউটার বেসড আইএলটিএস-এ আপনি যে ওয়ার্ড কাউন্টটা আছে, আপনি লিখছেন যখন, আপনার যতগুলো শব্দ লেখা হয়েছে সেই ওয়ার্ড কাউন্টটা ওখানে ওই কম্পিউটারেই দিয়ে দেয়। তো এটা একটা সুবিধা কম্পিউটার বেসড আইএলটিএস পরীক্ষায়, আমি বলবো। যারা জানেন না তাদেরকে একটু এই জায়গাটা আমি জানি না দানুবাপু এই পয়েন্টটা কি এর আগে বলেছেন কিনা, যারা একেবারেই নতুন তাদের জন্য বলতে চাই, আইএলটিএস এর কিন্তু দুইটা ধরনের পরীক্ষাটা নেয়। একটা হচ্ছে পেপার বেসড আইএলটিএস, আপনি যেভাবে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে অভ্যস্ত সেটা, ভার্সেস কম্পিউটার বেসড আইএলটিএস, ওটাতে হচ্ছে কম্পিউটারে আপনি পরীক্ষাটা দিবেন। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, যে কারণে আমি একটু পরপর নাকটা একটু টানছি। মুভিং অন, রাইটিং টাস্ক 2-তে টাস্ক রেসপন্স, টাস্ক 1-এর মতো মানে টাস্ক 1-এ যেরকম টাস্ক অ্যাচিভমেন্ট ছিল, টাস্ক 2-তে এরকম আছে টাস্ক রেসপন্স। রাইটিং টাস্ক 2টাতে আপনাকে একটা এসে লিখতে হবে। হ্যাঁ, 250 ওয়ার্ডের একটা এসে লিখতে হবে। এটার ক্ষেত্রে আপনাকে প্রথমে এসের একটা প্রম্পট দিয়ে দিবে। হ্যাঁ, ধরেন আপনাকে বলবে গিফট গিভিং এর যে কালচারটা, এটাকে আপনি কিভাবে, অ্যাকচুয়ালি এরকম না, এটা আসলে স্পিকিং এর একটা মোর অফ অ্যান এক্সাম্পল। মানে রাইটিং টাস্ক 2 এর এসেটার ক্ষেত্রে ইউজুয়ালি আপনাকে একটা আর্গুমেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, একটা সিচুয়েশন দিয়ে দিবে। ধরেন
বলা যায় এখনকার ফ্যামিলি স্ট্রাকচারের ক্ষেত্রে এখন নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচারটা অনেক বেশি পপুলার, এই জন্য জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারটা বেশ আউটডেটেড হয়ে গেছে। এই জিনিসটার কারণে মানুষের মোরাল ভ্যালুজ অনেক বেশি সিঙ্ক করছে, একটা ওপিনিয়ন, রাইট? এরপর আপনাকে আপনার ওপিনিয়ন বেসড একটা এসে হতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক, গিভ ইয়োর, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। এই যে ওরা যে একটা স্টেটমেন্ট দিল, ওরা যে একটা ওপিনিয়ন দিল, এটার সাথে আপনি এগ্রি করেন কি করেন না, এটা এটা একটা জিনিস হতে পারে। বা ডিসকাস করেন, দুটা ভিউই ডিসকাস করেন যে এটা একটা, হ্যাঁ ওরা যে ভিউটা দিয়েছে এটা কারেক্ট নাকি অপোজিটটা কারেক্ট। সো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেনটাকে বুঝতে হবে। হ্যাঁ, আপনাকে কি দুটো ভিউ জাস্ট ডিসকাস করতে বলেছে, নাকি একটা সাইড নিতে বলেছে, নাকি শুধু আপনার ওপেন এন্ডেড একটা প্রশ্ন করেছে, আপনার ওপিনিয়ন কি, এই জিনিসটা একটু বুঝতে হবে। হ্যাঁ, অনেক সময় প্রবলেম সলিউশন হতে পারে, আপনাকে বলতে পারে একটা প্রবলেম যে গ্লোবালি এখন গ্লোবাল ওয়ার্মিংটা একটা বড় প্রবলেম, এই প্রবলেমটার কারণে এই জিনিসগুলো হচ্ছে, আপনার কি মনে হয় এটার সলিউশন কি? এই ধরনের একটা প্রবলেম সলিউশন এসেও হতে পারে। মেইন পয়েন্ট হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, আপনি আইডেন্টিফাই করেন এটা কি ওপিনিয়ন ডিসকাশন নাকি প্রবলেম সলিউশন এসে, এবং এরপরে আপনাকে আপনার এসের স্ট্রাকচারটা সাজাতে হবে। হ্যাঁ, আপনাকে এনশিওর করতে হবে আপনার এসের সবগুলো প্রশ্নের পার্টগুলো অ্যাড্রেস করা। আপনাকে যদি ওপিনিয়ন চাওয়া হয় তাহলে আপনি শুরুর থেকে আপনার ওপিনিয়নটাকে ক্লিয়ার রাখতে হবে যে হ্যাঁ আমার ওপিনিয়ন এটা হচ্ছে, এই সিনারিওটা হচ্ছে এরকম, এই প্রেমিসটা হচ্ছে এটা, এটার বেসিসে আমার ওপিনিয়ন হচ্ছে এটা। আপনাকে যদি দুটো ভিউই জানতে চাওয়া হয় যে এটা একটা পজিটিভ সাইড এটা একটা নেগেটিভ সাইড, দুটা নিয়ে ডিসকাস করুন, তাহলে আপনাকে শুরুর থেকেই বলে নিতে হবে যে আমি দুটা ভিউই, এটা একটা, হ্যাঁ এই সিচুয়েশনটা আছে, এটার আমি দুটো ভিউই ডিসকাস করবো। সো এরপরে আপনার কি করতে হবে, আপনার আর্গুমেন্টটাকে আপনার সাপোর্ট করা উচিত। আপনি যা যা পয়েন্ট বানাবেন মানে যে যে পয়েন্টগুলো লিখবেন সেগুলো আপনার সাপোর্ট করতে হবে ধরেন বিভিন্ন এক্সাম্পল, এভিডেন্স বা এক্সপ্লেনেশন দিয়ে। তো টাস্ক রেসপন্সের জায়গাটা হচ্ছে এগেন, আমরা একটু পরে যে স্ট্রাকচার অ্যান্ড ফ্লোতে চলে যাব। হ্যাঁ, আমি একটু এই এই যে হ্যাঁ স্ট্রাকচার অ্যান্ড ফ্লো এর আগে আমি একটু ইয়েতে মানে টাস্ক রেসপন্সের কথাটা বলে নিই। স্ট্রাকচার অ্যান্ড রেসপন্স আমরা দেখবো এস এর আইডিয়াল স্ট্রাকচার হচ্ছে প্রথমে আপনার একটা ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, তারপরে দুটা বডি প্যারাগ্রাফ, তারপর একটা কনক্লুশন প্যারাগ্রাফ থাকবে। দুটা পরে বডি প্যারাগ্রাফের জায়গায় যদি আপনার কাছে মনে হয় এটা আপনার কাছে রেলেভেন্ট, আপনার রাইটিং এর জন্য এটা এসেনশিয়াল, তাহলে আপনি দুটোর জায়গায় তিনটা বডি প্যারাগ্রাফও রাখতে পারেন। সো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনার টাস্ক রেসপন্সটা করতে হবে, আপনি যে টাস্কটা বুঝেছেন সেটা আপনার ইন্ট্রোডাকশনেই বুঝিয়ে দিতে হবে। এগেন আপনাকে যে সেন্টেন্সটা ওরাই বলে দিবে, ওরা তো একটা সিচুয়েশন সেট করে দিল আপনাকে, রাইট, এসের জন্য। সেই সিচুয়েশনের লাইনটাকে আপনাকে প্যারাফ্রেজ করে আপনি প্রথমে লিখবেন। লিখে এরপর আপনি লিখবেন যে আমার ওপিনিয়ন, যদি ওপিনিয়ন বেসড এসে হয় তাহলে আপনার মাই ওপিনিয়ন অন দিস ইজ এরকম, বা আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট দিস ইজ দিস, আই এগ্রি উইথ দিস, আই ডিসএগ্রি উইথ দিস। এই জিনিসটা আপনাকে প্রথমের ইন্ট্রোডাকশনে অবশ্যই অবশ্যই ক্ল্যারিফাই করতে হবে টু এক্সপ্লেইন টু দ্য এক্সামিনার যে আপনি টাস্ক রেসপন্সটা ফুলফিল করছেন, রাইট, যে আপনি টাস্ক কি করতে বলেছে সেটাকে আপনি বুঝতে পেরেছেন ফুললি। আচ্ছা, ইন্ট্রোডাকশনে আপনি প্যারাফ্রেজ করবেন কোয়েশ্চেনটা এবং আপনার থিসিস পয়েন্টটা স্টেট করবেন। কনক্লুশনে আপনার পয়েন্টগুলো সামারাইজ করে আপনার ওপিনিয়নটাকে আবার রিস্টেট করবেন, কিন্তু একই সেন্টেন্স লেখার থেকে বিরত থাকবেন, সেন্টেন্সটাকে ঘুরিয়ে আবার আপনার ওপিনিয়নটাকে এক্সপ্রেস করবেন, সামারি ওপিনিয়নটা। হ্যাঁ, বডি প্যারাগ্রাফে আপনি 2 থেকে 3টা প্যারাগ্রাফ ইউজ করতে পারেন। সবগুলো প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফে একটা সেন্ট্রাল আইডিয়া, ধরেন আপনি পজিটিভ সাইডগুলো প্রথম প্যারাগ্রাফে বললেন, নেগেটিভ সাইডগুলো দ্বিতীয় প্যারাগ্রাফে বললেন। সো প্রত্যেকটা প্যারাগ্রাফ আইডিয়ালি একটা সেন্ট্রাল আইডিয়া, মানে একটা সেন্ট্রাল আইডিয়া যে হ্যাঁ পজিটিভ গুলো নিয়ে আমি এই প্যারাগ্রাফে আলোচনা করবো, তখন আপনি পজিটিভ নিয়ে আপনার ধরেন 3টা পজিটিভ পয়েন্ট আছে, আপনি 3টা পজিটিভ পয়েন্ট লিখলেন। সো এইভাবে আপনি প্যারাগ্রাফ গুলোকে স্ট্রাকচার করবেন। প্রত্যেকটা প্যারাগ্রাফকে ক্লিয়ার একটা টপিক সেন্টেন্স মানে দিয়ে শুরু করবেন। ধরেন আপনি পজিটিভ গুলো নিয়ে আলোচনা করবেন, তাহলে আপনি প্রথম মানে প্যারাগ্রাফের প্রথমে এটা ক্ল্যারিফাই করে দিবেন যে এই প্যারাগ্রাফে আপনি পজিটিভ সাইড গুলো নিয়ে আলোচনা করছেন। লিঙ্কিং ওয়ার্ড বলে কিছু ওয়ার্ড আছে, যেমন যে ওয়ার্ড গুলো আমাদের এই যে ফ্লোটা মেনটেন করতে হেল্প করে, ধরেন ফার্স্টলি, মোর ওভার, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করলে আপনার লেখার মধ্যে একটা লজিক্যাল ফ্লো যেটার কথা আমরা বলছি বা কোহেশন এর যে পয়েন্টটা তুলছি, সেই লিঙ্কিং ওয়ার্ড গুলো ব্যবহার করলে আপনার একটা বাক্য থেকে আরেকটা বাক্যের লজিক্যাল ফ্লোটা মেনটেন করতে আপনার সহজ হবে। প্যারাগ্রাফের ফ্লোটা হচ্ছে একটা সেন্টেন্স
মানে একটা প্যারাগ্রাফে আপনার সেন্টেন্স গুলো যাতে লজিক্যালি মানে সাজানো থাকে, আইডিয়াগুলো ন্যাচারালি প্রোগ্রেস করতে হবে, একটার উপর একটা আইডিয়া বিল্ড করতে হবে। একদম ধরেন আমরা যেটা বাংলা একটু বলি না, উড়াধুরা, মানে উড়াধুরা ভাবে এক একটা জাস্ট পয়েন্ট নিয়ে আসলেন, এটা হলো না। তো এই কারণে আমি একটু রেকমেন্ড করি যেটা, এসেটা লেখার আগে 2 মিনিট একটু সময় নেন। আপনি কোন প্যারাগ্রাফে কিভাবে কি সাজায় লিখবেন এটা আগে একটু ডিসাইড করে নেওয়াটা ভালো। ভোকাবুলারি রেঞ্জটা এগেন টাস্ক ওয়ানের মতো একটা ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি একটু এইম করবেন। সফিস্টিকেটেড কিছু সিনোনিম ব্যবহার করাটা অবশ্যই ভালো, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করার চেষ্টা করবেন। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করাটার থেকে অ্যাভয়েড করবেন। চেষ্টা করবেন কন্ট্রাকশন, ডোন্ট না লিখে ডু নটটাই লিখবেন। হ্যাঁ, সো এই কন্ট্রাকশন গুলো ইউজ না করাটাই ভালো। সাজ্জাদ হোসেন হ্যান্ড রেজ করেছেন। ভাই আমি একটু যদি প্রশ্নটা টিল দ্য এন্ড অফ দ্য সেশন হোল্ড করতেন তাহলে একটু সুবিধা হতো। আমি এন্ডে, আপনি একটু নোট করে রাখেন প্রশ্নটা, আমি এন্ডে আছি, সেশনটা শেষ হলে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। আচ্ছা, সো আপনি যদি এটা ওয়ার্ড নিয়ে আনশিওর থাকেন, এটা না ইউজ করাটাই ভালো। আচ্ছা, একটু এগিয়ে যাই। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির ক্ষেত্রে এগেন যে কথাটা বললাম, টাস্ক ওয়ানের ক্ষেত্রে মোডাল ভার্ব ব্যবহার করবেন, কন্ডিশনাল ওয়ার্ড ইউজ করবেন, অনেকগুলো ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার। কিছু জিনিস যেটাকে বলে আমরা ডিসকোর্স মার্কার বলি, আহ, যেগুলোকে বলে এই ধরনের ওয়ার্ড, ধরেন হাউএভার, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, ইন অ্যাডিশন টু, এগুলো আপনার লজিককে এক্সপ্লেইন করতে বা এমফাসাইজ করতে হেল্প করবে। সো এই ধরনের ডিসকোর্স মার্কার গুলো ইউজ করতে পারেন। আচ্ছা, ওয়ার্ড কাউন্ট এন্ড টাইম ম্যানেজমেন্টের পয়েন্টে আসি। 250 ওয়ার্ডের ওয়ার্ড কাউন্ট আছে আপনার, একটু 270 থেকে 290 রেঞ্জে এইম করাটা ভালো, এর চেয়ে বেশি লেখাটা ভালো না। 250-র নিচে যাতে কোনোভাবেই আপনার ওয়ার্ড কাউন্ট না যায়, 250-র উপরে রাখতে হবে। টাইম ম্যানেজমেন্টটা খুবই ক্রুশাল। আপু মানে স্কোরিং ফ্যাক্টরের সময় বলেছেন, রাইটিং টাস্ক 2-তে রাইটিং টাস্ক 1-এর যে মার্ক তার চেয়ে দ্বিগুণ মার্ক ক্যারি করে রাইটিং টাস্ক 2। তার মানে এসেটা আপনার দ্বিগুণ ইম্পর্টেন্ট। এসেটার জন্য আপনার অবশ্যই 40 মিনিট সময় রাখা উচিত। এই 40 মিনিটের প্রথম 3-4 মিনিট আমি রেকমেন্ড করবো আপনি একটু প্ল্যান করবেন কোন স্ট্রাকচারে কি লিখবেন। এটা আপনার আর্গুমেন্টস গুলাকে আগে সাজাবেন। অজগরলো ভাবে আপনি লিখে গেলেই হলো না, হ্যাঁ, গুছিয়ে লিখতে হবে। So, প্রথমে 3 থেকে 4 মিনিট, দরকার পড়লে 5 মিনিট পর্যন্ত সময় নেন প্ল্যান করার, 30 মিনিট ধরে লিখেন এবং 5 মিনিট সময় নেন লেখাটাকে একটু রিভিউ করার, কোনো কিছুকে যদি আম, একটু সাজাতে হয়, এটাকে ইয়ে করবেন কিনা সেক্ষেত্রে একটু টাইম নিতে পারেন। সেন্টেন্স স্ট্রাকচার যে এক্সাম্পল, আমরা যে বারবার বলছি মাল্টিপল টাইপের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করবেন। এখানে সিম্পল, আমরা আমরা সেন্টেন্স স্ট্রাকচার বলতে 3টা সেন্টেন্স স্ট্রাকচার গ্রামাটিক্যালি পড়েছি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট, মানে একটা কমপ্লিট থট আপনার একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট অ্যান্ড একটাই আপনার ভার্ব থাকবে। সো ধরেন এই যে মেনি স্টুডেন্টস ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভয়েড স্টাডিং সায়েন্স অ্যাট ইউনিভার্সিটি, দিস রিলাক্টেন্স স্টেমস ফ্রম ভ্যারিয়াস রিজনস। সো একটা আলাদা সিম্পল একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের থটকে যদি আমি একসাথে করতে চাই তাহলে আমি একটা কনজাংশন ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমে এই যে অ্যান্ড ইউজ করে এই দুটো সেন্টেন্সকে আমি অ্যাড করতে পারি, রাইট? আর কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারকে নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। কমপ্লেক্স সেন্টেন্সেরও এই সেন্টেন্সেরই কমপ্লেক্সটাও আমরা আলোচনা মানে এক্সাম্পল দেখাচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে বাক্যের এমন একটা ভাগ যেটা একা একাই একটা পূর্ণ একটা আইডিয়াকে এক্সপ্রেস করতে পারে। হ্যাঁ, ধরেন আই ইট রাইস, এটা একটা পূর্ণ বাক্য অন ইটসেলফ, ঠিক আছে? আর ধরেন আমি যদি আগের সেন্টেন্সটা থেকে একটু যদি আপনাকে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে বুঝাই, মেনি স্টুডেন্টস ওয়ার্ল্ড ওয়াইড ডিউ টু ভ্যারিয়াস রিজনস টেন্ড টু অ্যাভয়েড পারসুইং সায়েন্স রিলেটেড সাবজেক্টস এট দ্য ইউনিভার্সিটি লেভেল। হ্যাঁ, এইখানে যদি ধরেন আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কথা বলি, many students worldwide tend to avoid pursuing science related subjects, এটা হচ্ছে সেন্টেন্সটার একটা পার্ট যেটা ইন্ডিপেন্ডেন্টলি একটা থট নিজে নিজেই প্রকাশ করতে পারছে, রাইট? আর ভার্সেস একটা ডিপেন্ডেন্ট ক্লজ কি? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে একটা এমন একটা ক্লজ যেটা একা একা পূর্ণ কোনো একটা আইডিয়া এক্সপ্রেস করতে পারছে না। ধরেন আমি যদি বলি if I uh, if I eat breakfast this morning, if I eat breakfast every morning, এই পার্টটা দিয়ে কি আপনি কোনো, এই ক্লজটা দিয়ে কি আপনি কোনো পূর্ণ
আইডিয়া পাচ্ছেন? হ্যাঁ, খেলে তারপর কি হবে, রাইট? একটা একটা কোয়েশ্চেন রয়ে যাচ্ছে আপনার মাইন্ডে। সো এইরকম এটাকে বলে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, তো ডিপেন্ডেন্ট ক্লজ ইউজুয়ালি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই কথাটা একটু আগে এসেছিল। এখানে ধরেন 17টা এক্সাম্পল দেওয়া আছে, আফটার, অলদো, বিকজ, এটা আমি মাত্র যেটা বললাম, ইফ, এরকম ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন বা এক ধরনের সরি রিলেটিভ প্রোনাউন দিয়ে আপনার ডিপেন্ডেন্ট ক্লজটা শুরু হয়, যে দ্যাট, উইচ, whom, those, হ্যাঁ, those who those who perform exercise regularly, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা দিয়ে আপনি পুরো একটা কোনো আইডিয়া খুঁজে পাচ্ছেন না। those who perform exercise regularly what, right? সো এটা একটা কমপ্লিট থট আপনাকে এক্সপ্রেস করতে হেল্প করছে না। সো কমপ্লেক্স সেন্টেন্সে ইউজুয়ালি একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তো এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার আমাদের এসে রাইটিং এ এবং আইএলটিএস এর রাইটিং অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু ইউজ কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারস কোয়াইট আ লট। কম্পাউন্ডও ইউজ করতে হবে। শুধু সিম্পল সেন্টেন্স দিয়ে যদি আপনি আপনার এসেটা বা রাইটিং টাস্ক 1টা কমপ্লিট করেন, তাহলে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জের জায়গাটায় আপনি কিন্তু মার্কস কমে যাবে আপনার। আচ্ছা, মোডাল ভার্বের কথাটা বলেছিলাম, আপনাকে মোডাল ভার্ব ইউজ করতে হবে বেশি বেশি। মোডাল ভার্ব হচ্ছে এই যে ক্যান, কুড, মে, মাইট, একটা অ্যাকশন করতে পারি, এই ধরনের এবিলিটি, ক্যাপাসিটি, পারমিশন, এই ধরনের থটগুলোকে যে ভার্বগুলো বোঝায় সেগুলোকে মোডাল ভার্ব বলে। এখানে সবগুলো মোডাল ভার্ব আমি লিস্ট করেছি এবং এটার অ্যাপ্লিকেশন যা দেওয়া আছে, যে অ্যাপ্লিকেশনগুলো কোন ক্ষেত্রে, মানে মাইট বলতে আমি ধরেন একটা পসিবিলিটি বা একটা আনসার্টেনিটি বোঝাতে পারি। এই কোন ক্ষেত্রে আপনি কোন মোডাল ভার্বটা ইউজ করবেন সে অ্যাপ্লিকেশনের এবং সাথে একটা এক্সাম্পলও দেওয়া আছে। এই ধরনের সেন্টেন্স গুলো বা এই ভার্ব গুলো এই সেন্টেন্সের মধ্যে, এগুলোকে বলে মোডাল ভার্ব। মোডাল ভার্ব ইউজ করে আপনি আপনার এসের স্ট্রেংথটা বাড়াতে পারেন। আচ্ছা, এখন চলে আসি আমরা একটু স্পিকিং এর স্ট্র্যাটেজিতে। হ্যাঁ, স্পিকিং এর স্ট্র্যাটেজিতেও খেয়াল রাখতে হবে গ্রামাটিক্যাল রেঞ্জটা অ্যাকুরেসির চেয়ে কিছুটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাকুরেসি অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি গ্রামাটিক্যাল মানে অ্যাকুরেসিটা একদম পারফেক্ট রাখতে গিয়ে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ যাতে কমে না যায়। হ্যাঁ, তার মানে আপনার যাতে শুধু সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারে আপনি উত্তর না দেন। ধরেন আপনাকে জিজ্ঞেস করলো তুমি পেট, মানে ধরেন বললো যে পশু পাখি প্রতিপালন বা পেট রাখা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আপনি বললেন, I enjoy keeping pets. I think pets are wonderful creatures. I think they can add a lot of happiness to people's lives. That's why pets are a good addition to any household. তাহলে আপনি অনেকগুলো সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে আপনার থটটা এক্সপ্লেন করলেন, একটু ডিসকানেক্টেড লাগলো। হ্যাঁ, সো এর চেয়ে আমরা বলতে পারি বেশ কিছু কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে যে I have always enjoyed keeping pets at home. If you have a pet, then your entire day becomes more cheerful just by playing along with that pet. I think keeping a pet can increase a person's overall happiness and it also contributes to a better health. এইভাবে করে আপনি আপনার আর্গুমেন্টটাকে সাজাতে পারেন। হ্যাঁ, তো তখন কি হবে, আপনি আপনার গ্রামাটিক্যাল রেঞ্জটাকে একটু বাড়ালেন এবং অ্যাকুরেসিটা যতটুকু সম্ভব আপনাকে একটু এনশিওর করতে হবে, কিন্তু গ্রামাটিক্যাল রেঞ্জটা যাতে অবশ্যই অবশ্যই আপনার স্পিকিং এর ক্ষেত্রেও থাকে। ফ্লেক্সিবল গ্রামারটা একটু চেষ্টা করবেন প্র্যাকটিস করতে, যাতে আপনার সেন্টেন্সগুলো একটু ন্যাচারাল শোনায়, খুব বেশি রিজিড বা খুব বেশি মেমোরাইজড না শোনায়। আপনাকে একটু নিজেকে একটু চিন্তা করার সময় দিতে হবে। যদি আপনি আপনাকে এমন কিছু একটা ব্যাপারে ওপিনিয়ন জিজ্ঞেস করলো যেটা নিয়ে আপনি সাথে সাথেই অ্যান্সার করতে পারছেন না, তাহলে আপনার নিজেকে একটু টাইম দিতে হবে। যদি আপনি একটু ধরনের এরকম ফ্রেজ ব্যবহার করেন যে that's a difficult conversation, that's a tough question, let me think, এই ধরনের দুই একটা ফ্রেজও আপনি ব্যবহার করতে পারেন যখন আপনি স্পিকিং করছেন উইথ দ্য এক্সামিনার, টু বেসিক্যালি গিভ ইউরসেলফ আ লিটল টাইম। এই জায়গাটায় আপনি যদি অনেকক্ষণ ধরে করতে থাকেন, তাহলে কিন্তু আপনার স্পিকিং এর ফ্লুয়েন্সির ক্ষেত্রে একটু মার্কটা কমে যাবে। সো কমন এরর গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা সিঙ্গুলার, যদি আপনার শি ইটস রাইস, শি ইট রাইস না, হ্যাঁ, এই ধরনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলোর ব্যাপারে একটু নোটিস করার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে কমন এরর যেগুলো আপনার মার্ক একটু কমিয়ে নিয়ে আসতে পারে। সিঙ্গুলার, প্লুরাল ফর্ম, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে একটু মনোযোগ দিবেন, এই বেসিক গুলো একটু শিখে রাখার চেষ্টা করবেন।
তো আমরা যদি একটু পার্টিকুলার স্পিকিং এর ক্ষেত্রে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে আসি। পার্ট 1টা হচ্ছে একটা স্মল টক পার্ট। এখানে আপনার বেসিক কিছু ইনফরমেশন নিয়ে তারা কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। আমি কিছু এক্সাম্পল রেখেছি। আপনার হোম টাউন বা ভিলেজ নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আপনার অ্যাকোমোডেশন নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আম, এটা ইউজুয়ালি পার্সোনাল লেভেলের প্রশ্ন হয়, মানে ফ্যামিলি, কি কাজ করছেন, কোথায় পড়াশোনা করেছেন, পার্সোনাল কি ইন্টারেস্ট আছে, আপনার নিজের ব্যাপারে ইন্টারেস্টিং কিছু একটা, এই ধরনের কিছু প্রশ্ন থাকে। 4 থেকে 5 মিনিট পর্যন্ত সময় থাকে। এই সময়ের মধ্যে এক্সামিনার আপনাকে বেশ কিছু প্রশ্ন করবে। পার্ট 2 তে থাকে একটা 2 মিনিট টক। আপনাকে একটা কিউ কার্ড দিয়ে দিবে। এই কিউ কার্ডে একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলতে বলবে, 3-4টা প্রশ্ন অ্যাড করে দিবে। হ্যাঁ, এরপর এই ব্যাপারটার এই টপিকটার উপরে আপনার 2 মিনিট টানা কথা বলে যেতে হবে। তো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এই পার্টটা নিয়ে আপনি প্রিপারেশন নিয়ে যেতে পারেন কিছুটা। বেশ কিছু কমন টপিকস থাকে লিস্টেড, আমাদের কোর্সেও আমরা বেশ কিছু এক্সাম্পল রেখেছি। এটা আপনার ফেভারিট বই হতে পারে, ফেভারিট মুভি হতে পারে, অনেক কিছুই হতে পারে। এই ধরনের জিনিস নিয়ে আপনাকে 3-4টা প্রশ্নও রাখবে তারা। ওই প্রশ্নগুলো অ্যাড্রেস করে আপনাকে পার্ট 2 তে এই 2 মিনিটের টকটা দিতে হবে। এক্সামিনার 1 থেকে 2টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আর পার্ট 2 এর একটা এক্সাম্পল হচ্ছে এরকম, ধরেন ডেসক্রাইব সামথিং ইউ ওন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ। এটা নিয়ে 4টা প্রশ্নও করা আছে। তো আপনার ওই 2 মিনিট টকের মধ্যে এই 4টা প্রশ্নকে আপনার অ্যাড্রেস করে যেতে হবে। হ্যাঁ, পার্ট 3 তে আপনি পার্ট 2 এ যে প্রশ্নটা আপনাকে বা পার্ট 2 এ যে টপিকটা আপনাকে দিয়েছে, পার্ট 3 তে সেটা রিলেটেড কিছু আর্গুমেন্টেটিভ প্রশ্ন, ওপিনিয়ন বেসড প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবে। যে আপনার কি মনে হয় এই 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 ব্যাপারটা, যেমন এখানে আপনার পার্ট 2 তে আমরা এক্সাম্পলে দেখেছি এটা আপনি ওন করেন এমন কিছু একটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। তো এটার সাথে জড়িত পার্ট 3 তে আপনাকে ফার্দার জিজ্ঞেস করতে পারে আপনার কি মনে হয় কোন ধরনের জিনিস আপনার দেশে মানুষকে স্টেটাস সিম্বল দেয়। তারপরে এই ধরনের ওপিনিয়ন বেস কিছু কনভারসেশন সে আপনার সাথে চালিয়ে যাবে। কোয়েশ্চেন গুলো একটু অ্যাবস্ট্রাক্ট আর্গুমেন্টেটিভ হবে। আপনি মানে এক্সপেক্ট করা হবে আপনি আপনার আর্গুমেন্টটা প্রেজেন্ট করতে পারবেন। এই পার্টটাও 3 থেকে 4 বা 4 থেকে 5 মিনিট লাস্ট করতে পারে। সো আমরা একটু রাইটিং এর স্পিকিং এর স্ট্র্যাটেজিতে চলে আসি। আমি প্রথম স্ট্র্যাটেজি যেটা দিয়ে আলোচনা করবো এটাকে বলে পিপিএফ মেথড, পাস্ট প্রেজেন্ট ফিউচার মেথড। এখানে আপনাকে মেইন টপিকটায় ফোকাস করে আপনার যে ধরনের রেলেভেন্ট জিনিস বা সম্পর্কিত যে জিনিসগুলো পাস্টে হয়েছে, প্রেজেন্টে হচ্ছে এবং ফিউচারে হচ্ছে, এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি যদি কিছু বলার খুঁজে না পান, বিশেষ করে স্পিকিং এর পার্ট 2 তে যেখানে আপনার 2 মিনিট টানা কথা বলে যেতে হবে, এই স্ট্র্যাটেজিটা খুবই কাজে দিবে। কারণ দেখেন যেমন একটা এক্সাম্পল পিপিএফ মেথডের, ডিসক্রাইব আ মেমোরেবল ট্রিপ দ্যাট ইউ টুক। আপনাকে বলেছে একটা ট্রিপ ডিসক্রাইব করতে, এটা কখন নিয়েছেন, কোথায় গিয়েছেন, কি করেছেন। এখন আপনি যদি পাস্ট প্রেজেন্ট ফিউচার মেথডটা ইউজ করেন তাহলে আপনি কিন্তু অনেকগুলো পয়েন্ট অলরেডি পেয়ে যাবেন। আপনি পাস্টে বললেন যে হ্যাঁ, পাস্টে একটা ওই ট্রিপটার কথা আপনি বললেন যে খুব এক্সাইটিং ছিল। আমি আম, এর আগে শুধু এই জায়গায় গিয়েছিলাম, তো এই জায়গায় ট্রিপটা আমার জন্য খুবই এক্সাইটিং ছিল। প্রেজেন্টে আমার ওই ট্রিপটার থেকে আমার কিছু ফটো আছে আমার কম্পিউটারে। আমার মাঝে মাঝে ওই ফটোগুলো আমি দেখি আর আমার খুব আনন্দ হয় চিন্তা করে যে এই জিনিসটা আমি করতে পেরেছিলাম। তো আমার তখন আবার খুব মনে পড়ে। ফিউচারে আমি আরো একটা জায়গায় যেতে চাই, যাওয়ার প্ল্যান করছি, ওখানে আমি এই কাজগুলো করবো। তাহলে দেখেন পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার এই 3টা পার্টে কথা বলতে গিয়ে হবে কি আপনার আইডিয়াটাকে আপনি খুব সহজে এক্সটেন্ড করতে পারলেন। হ্যাঁ, সো এই জন্য কথা বলার টপিকটা বেড়ে যায়। সো এটা একটা খুব সিম্পল টুল যেটাকে আমি খুব পছন্দ করি। আম, এরপরে চলে যায় টাইম ইন্ট্রো। আপনি আপনার কথার মাঝখানে যে কোনো কিছু এক্সাম্পল টেনে বলতে চাইলে আপনি লাস্ট উইক, ডিউরিং উইন্টার ভ্যাকেশন, লাস্ট ইয়ার, ইন দ্য ফিউচার, ইন দ্য নেক্সট কামিং মান্থস, এই ধরনের টাইম ইন্ট্রো ফ্রেজগুলো ব্যবহার করলে আপনার কথাটা আপনি কখন বলছেন, কিসের কথা বলছেন সেটা রেফার করতে সহজ হয় এবং আপনার স্টোরিটা সাজাতেও সহজ হবে। সো এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি যে আপনার কারেক্ট বা অনেস্ট অ্যান্সার সবসময় দিতে হবে না। এখানে আপনার আপনার যে এক্সামিনার সে কিন্তু আপনি যা নিয়ে কথা বলছেন এটার সত্যতা যাচাই করতে পারবে না, রাইট? তো আপনার মেইন যে মানে স্পিকিং এর ক্ষেত্রে যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে স্টোরি টেলিং ক্যাপাবিলিটিটা। হ্যাঁ, আপনার স্টোরিটা আপনি যত ভালোভাবে সাজাতে পারবেন ততই আপনার স্পিকিং এর মার্কটা ভালো আসবে। অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশনস বলতে সারপ্রাইজিংলি, রিগ্রেটেবলি, ফরচুনেটলি এই ধরনের কিছু ফ্রেজ ব্যবহার করলে আমাদের ইমোশনটা বা কথা বলার ইন্টোনেশনটা একটু সুন্দর করে আসে। হ্যাঁ, এটাকে একটু ইমোশন ডেলিভার করার একটা স্ট্র্যাটেজি বলি আমি। আপনি যদি বলেন হ্যাঁ, সারপ্রাইজিংলি আই এন্ডেড আপ নট লাইকিং ইট অ্যাট অল। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট
স্যাডলি, আনফরচুনেটলি এই ধরনের শব্দগুলো ব্যবহার করলে এটাকে অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন বলে। তাহলে আপনি যে কিছু গ্যাপও ফিল হলো, আপনার একটু ইমোশন ডেলিভার হলো, কথাটা একটু ন্যাচারাল সাউন্ডিং হলো। সো এই ধরনের অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন গুলো দিয়েও আপনি কথা বলা একটু প্র্যাকটিস করতে পারেন। পার্সোনাল স্ট্যান্ড স্টেটমেন্টস, এটাকে আমি বলি, ধরেন আপনি যে কোনো, বিশেষ করে পার্ট 3-তে আপনার একটা ওপিনিয়ন জানতে চাওয়া হলো, আপনি সেখানে বলতে পারেন, পার্সোনালি আই বিলিভ দ্যাট, আই নো আদার পিপল মাইট নট এগ্রি উইথ মি, বাট আই থিঙ্ক। এই ধরনের পার্সোনাল স্ট্যান্ড স্টেটমেন্ট গুলো আপনার স্টেটমেন্টটাকে একটু স্ট্রঙ্গার করতে সাহায্য করে এবং এগেন আপনার আইডিয়াটাকে এক্সটেন্ড করতে হেল্প করে। আচ্ছা, সো পার্সোনাল স্ট্যান্ড স্টেটমেন্টস এর পরে এটা এই স্ট্র্যাটেজি নাম্বার, মানে এর পরের স্ট্র্যাটেজি গুলো হচ্ছে আরো বেশ কিছু অ্যাডেড স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে অ্যান্ড ট্রেন। একটা কথা বলার মধ্যে অ্যান্ড এরকম অ্যান্ড ট্রেনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। প্রোনাউন্সিয়েশনটা যাতে ক্লিয়ার হয়, আপনার আইডিয়াস যাতে ক্লিয়ারলি মানে ডেলিভার করতে পারেন। ফ্ল্যাট ডেলিভারিটা অ্যাভয়েড করবেন, যেটাতে আমি বললাম ইমোশন একটু ইনকর্পোরেট করতে হবে। হ্যাঁ, আপনি যদি মনোটোনাসলি একই টোনে, অনেক সময় থাকতো না আমাদের স্কুলে অনেকগুলো টিচার থাকতেন যারা মানে একই টোনে কথা বলে যাচ্ছে, হ্যাঁ, আজ আমরা পড়ব পদার্থবিজ্ঞান, পদার্থর 3টা ধর্ম, এই একই ভাবে যদি বলে যেতে থাকি তাহলে কিন্তু অনেক বোরিং শোনায়, সব ক্লাস কিন্তু আমরা ঘুমিয়ে পড়তাম। সো সেটা আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রেও সেম, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ডেলিভারিটা যাতে ফ্ল্যাট না হয়ে যায়। হ্যাঁ, আপনি সেন্টেন্সে একটু স্ট্রেস অ্যাড করবেন, অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন অ্যাড করবেন, যাতে আপনার আইডিয়াটা একটু সুন্দরভাবে ন্যাচারালি, একটা মানুষের সাথে আপনি কথা বলছেন, তার সাথে কোনো আইডিয়া শেয়ার করছেন, সেটা যাতে ইন্টারেস্টিং হয়। সো একটু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কানেক্টর, কন্ট্রাস্টিং বা অপোজিট ওয়ার্ড, রেফারেন্স ওয়ার্ড, এগুলোর ব্যাপারে একটু স্ট্রেস অ্যাড করবেন। ইন্টারেস্টিং বেশ কিছু এক্সাম্পল ইউজ করতে পারেন। পার্ট 3 এর ক্ষেত্রে আমি যেটা বলি, যেখানে আর্গুমেন্টেটিভ, সেখানে খুব পার্সোনালাইজড এক্সাম্পল না ইউজ করে কিছু জেনারেল এক্সাম্পল ইউজ করার চেষ্টা করবেন। আর অবশ্যই প্র্যাকটিস অ্যান্ড ফিডব্যাক। সো আমি এখন চলে যাই রিডিং আর লিসেনিং এর, আমার লাস্ট কয়েকটা স্ট্র্যাটেজি আছে। সো রিডিং এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, রিডিং এ আপনার 3টা প্যাসেজ দিবে। এই 3টা প্যাসেজে আমি রেকমেন্ড করি প্রথমেই প্যাসেজ গুলো একদম ঝাড়া মুখস্থ না করে ফেলতে, কারণ ওইটার আপনার সময় থাকবে না, আপনি বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। এর চেয়ে স্কিমিং বলে একটা স্কিল আছে, এই স্কিলটা একটু অ্যাকোয়ার করতে হবে। মানে আমরা বলি না চোখ বুলিয়ে নেওয়া, চোখ বুলিয়ে জাস্ট বুঝে নেওয়া যে প্রত্যেকটা প্যারাগ্রাফে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। কোয়েশ্চেন টাইপটা একটু বোঝার চেষ্টা করবেন। কোয়েশ্চেনটাতে ট্রু, ফলস, নট গিভেন বলে একটা জিনিস আছে। ফলস আর নট গিভেন এর মধ্যে একটা মানে একটা ইনফরমেশন কি আপনাকে ট্রু, ফলস, এটা ফলস আছে ইনফরমেশনটা, নাকি ইনফরমেশনটা দেয়াই নাই প্রশ্নে, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। ম্যাচিং, সামারি, কমপ্লিশন, এই প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ আমাদের কোর্সে আলাদা আলাদা করে আলাদা আলাদা ভিডিওতে এক্সপ্লেন করা আছে। সো কোয়েশ্চেন টাইপটা আপনাকে বুঝে আগাতে হবে রিডিং স্ট্র্যাটেজিতে। কিওয়ার্ডের একটু স্ক্যান করতে পারেন। আমি একটা স্ট্র্যাটেজিটা এটা ফলো করেছিলাম যে আমি ধরেন প্রত্যেকটা প্যারাগ্রাফে যে কোনো ধরেন হিস্টোরিক কোনো ফিগার নিয়ে কথা বলা হচ্ছে, মিশরের রাজাদের নিয়ে কথা বলা হচ্ছে, প্রত্যেকটা প্যারাগ্রাফে কোনো একটা রাজার নাম লেখা আছে, এই নামগুলোকে আমি হাইলাইট করেছিলাম। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো হাইলাইট করলে আপনি কোন প্যারাগ্রাফে কি আছে সেটা লোকেট করতে পারবেন খুব সহজে। সবকিছু পড়াটা একেবারেই দরকার নেই, আমি এগেন বললাম স্কিম করে এগিয়ে যাবেন। টাইম ম্যানেজমেন্টে একটু খেয়াল রাখবেন। 3টা প্যারাগ্রাফ, মানে 3টা প্যাসেজ থাকবে রিডিং এ, এক একটা প্যাসেজ এবং তার মানে সাবসিকুয়েন্ট যে প্রশ্নগুলো, সেগুলোর এক একটার উপরে 20 মিনিটের বেশি সময় স্পেন্ড করতে আপনি পারবেন না। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো প্রোগ্রেসিভলি হার্ডার হয়। তার মানে প্রথম প্যাসেজটা যতটুকু হার্ড, তার পরের প্যাসেজটা তার চেয়ে বেশি হার্ড, থার্ড প্যাসেজটা সবচেয়ে বেশি হার্ড। সো আমি একটু রেকমেন্ড করি অ্যাকচুয়ালি প্রথম প্যাসেজটার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি শেষ করার, যাতে পরের প্যাসেজগুলোর ক্ষেত্রে আপনার 21-22 করে মিনিট থাকে। এটা এগেন একটু প্র্যাকটিস করার ব্যাপার। তারপরে সিনোনিমের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। আপনার রিডিং এর প্যাসেজের মধ্যে যেই সেন্টেন্সে যেই ওয়ার্ড গুলো লেখা, এক্স্যাক্টলি একই ওয়ার্ড দিয়ে প্রশ্নটা বা ট্রু ফলস এর ক্ষেত্রে তা হবে না, অ্যান্সার গুলো একটু প্যারাফ্রেজ করে থাকতে পারে। তো সিনোনিম গুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে সিনোনিমটা যাতে আপনি বুঝতে পারছেন। ট্রু, ফলস, নট গিভেন এর ব্যাপারটা যেটা বললাম, যে আপনি ডিফারেন্স বিটুইন ফলস এন্ড নট গিভেনটা যাতে মানে বুঝেন, এটা একটু ভালো মতো হ্যান্ডেল করবেন। প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করবেন, কারণ এখানে কোনো পেনাল্টি নেই রং অ্যান্সারের, সো কোনো ব্ল্যাঙ্ক রাখার দরকার নেই। খুব বেশি ডিফিকাল্ট প্রশ্নগুলো ওভার থিঙ্ক করার থেকে একটু বিরত থাকবেন। যদি খুব বেশি ডিফিকাল্ট হয়, আপনি না বুঝতে পারেন, তাহলে মুভ অন করেন, পরের প্রশ্নে চলে যান এবং ওইটাকে পরে অ্যান্সার করার চেষ্টা করেন। ওইটা নিয়ে খুব বেশি সময় মানে আপনি স্পেন্ড করলে বাকি প্রশ্নগুলো আপনার আসলে মানে তখন বাকি প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনার অনেক বেশি মার্ক চলে যেতে পারে। সো টাইম করে করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন রিডিং এর ক্ষেত্রে। লিসেনিং এর স্ট্র্যাটেজিতে আসি। লিসেনিং এর 4টা সেকশন থাকে, টোটাল 40টা প্রশ্ন।
মাল্টিপল চয়েস ম্যাচিং, লেবেলিং, ফর্ম, ফ্লো চার্ট, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, অনেক ধরনের কোয়েশ্চেন টাইপ থাকে। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলি, প্রত্যেকটা সেকশন আপনি একবারই শুনতে পারবেন। মানে আপনি শুনতে শুনতেই কোয়েশ্চেন পেপারে লিখতে হবে, এবং পেপার বেসড যে আইএলটিএসটা আছে সেটার ক্ষেত্রে 30 মিনিট সময় শেষ হওয়ার পরে আরেকটা আলাদা অ্যান্সার শিটের মধ্যে আপনার অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য আপনার 10 মিনিট সময় থাকবে। কম্পিউটার বেসড টেস্টে আপনি শুনতে শুনতে কম্পিউটারেই লিখবেন, আলাদা কোনো সময় দেওয়া হয় না। সেকশনের ব্রেকডাউনটা বলি, লিসেনিং এর 4টা সেকশনে, প্রথম সেকশনে 2 জনের মধ্যে একটা ডেইলি লাইফ নিয়ে একটা কনভারসেশন শুনতে পারবেন আপনি। এটার ক্ষেত্রে আপনি কোনো স্পেসিফিক ফ্যাকচুয়াল ইনফরমেশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কোনো অ্যাড্রেস বলছে কিনা, কোনো ফোন নাম্বার বলছে কিনা, কোনো মানুষের নাম বলতে পারে। যদি কোনো কঠিন বানান হয় অ্যাড্রেস বা মানুষের নামের, সেই বানানটা তারা লিসেনিং এ বলে দেয়। সো এটার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, আপনাকে শুনতে হবে, বানানটা শোনার জন্য ওয়েট করতে হবে। কিন্তু বানানটা যদি খুব কমন ওয়ার্ড হয়, যেমন লন্ডনের আই লিভ ইন লন্ডন, এই কথাটা বলে লন্ডনের বানানটা আপনাকে আবার বলে দিবে না, বা ইউনাইটেড কিংডম, এটা খুব মানে ওয়াইডলি নোন একটা জায়গা, রাইট? এটার নামটা আপনাকে বলে দিবেন। সেকশন 2-তে একটা মনোলগ, মানে একজন একটা স্পিচ দিচ্ছে কিছু একটা বিষয়ে, কোন একটা সোশ্যাল কন্টেক্সট নিয়ে, এই ধরনের একটা মনোলগ, একজন কথা বলছে, একজনেরই কথা মানে আপনাকে অডিও শোনাবে। এটাতে মেইন আইডিয়া বা স্পেসিফিক ইনফরমেশনের ক্ষেত্রে আপনার একটু ফোকাস থাকা উচিত। সেকশন 3-তে একটা কনভারসেশন হতে পারে ইনভলভিং আপ টু 4 পিপল, হ্যাঁ, 3 জন বা 4 জনের মধ্যে কনভারসেশন। এটা সেকশন 1-এরই একটু মোর ডিফিকাল্ট ভার্সন। একটা এডুকেশনাল বা ট্রেনিং কনটেক্সটে থাকতে পারে। এখানে আপনার কে কি ওপিনিয়ন দিচ্ছে, অ্যাটিটিউড কি, ইনফরমেশন কি, এগুলোর ব্যাপারে একটু ফোকাস থাকতে হবে। সেকশন 4 এগেন সেকশন 2 এর একটা মোর অ্যাডভান্সড কেস। এখানে একটা মনোলগ থাকতে পারে একটু একাডেমিক বা একটু পার্টিকুলারলি এনরিচিং সাবজেক্ট নিয়ে, ধরেন একটা ইউনিভার্সিটি লেকচার নিয়ে থাকতে পারে। এখানে আপনাকে মেইন আইডিয়া গুলো বুঝতে হবে, সাপোর্টিং ডিটেইল গুলো বুঝতে হবে, এবং কমপ্লেক্স ইনফরমেশন একটু প্রসেস করতে পারতে হবে শুনে। লিসেনিং এর স্ট্র্যাটেজি গুলো আসি, প্রিভিউ করতে হবে কোয়েশ্চেন গুলো আপনার কাছে আগেই শিটে দেওয়া থাকবে। তো প্রত্যেকটা সেকশনের আগে অল্প একটু টাইম থাকবে, ওই টাইমের মধ্যে কি কোয়েশ্চেন গুলো আছে এগুলো একটু কুইকলি আপনি রিড থ্রু করে যেতে পারেন। তাহলে হবে কি, কিওয়ার্ড গুলোর ব্যাপারে আপনি যে আচ্ছা এই প্রশ্নে মানে এই ইনফরমেশনটার ব্যাপারে ব্ল্যাঙ্ক আছে, তাহলে আমি শোনার সময় খেয়াল রাখবো যখন ওই ইনফরমেশনটা নিয়ে কথা বলছে, তখন আমি একটু এক্সট্রা মনোযোগ দিব শোনার জন্য, কারণ আমি জানি এখানে আমার অ্যান্সার লিখতে হবে। সো প্রিভিউ করে নেবেন কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা সেকশন শোনার আগে। এই যে কিওয়ার্ড গুলোর ব্যাপারে একটু খেয়াল রাখবেন। যখন রেকর্ডিং এ কোন একটা মানে জিনিস নিয়ে যেটা আপনি বুঝছেন যে এই ইনফরমেশনটা, কোয়েশ্চেনটা পড়ে তো আপনি বুঝতে পারতেছেন একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টটাকে আপনার সত্য মিথ্যা মানে ট্রু ফলস না নট গিভেন আপনাকে অ্যাসেস করতে হবে। তো ওই স্টেটমেন্টের রিলেটেড ইনফরমেশন যখন আপনি শুনতে পাচ্ছেন, তখন আপনি কিওয়ার্ড গুলোর ব্যাপারে ফোকাস রাখতে হবে। প্যারাফ্রেজিং এর ব্যাপারে একটু এগেন এখানেও কেয়ারফুল থাকবেন। যেভাবে বলছে এক্স্যাক্টলি ওভাবেই প্রশ্নটা লেখা থাকবে তা নেসেসারি না। সো প্যারাফ্রেজিংটা যাতে আপনি ধরে ইনফরমেশনটা রিটেইন করতে পারেন, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অর্ডারটা খেয়াল রাখতে হবে লিসেনিং এর ক্ষেত্রে। আপনার ধরেন আপনি আপনি একটা পার্ট শুনেছেন এবং ওখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করেছেন, তার পরের পার্টের প্রশ্ন অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু ওই আগের পার্ট থেকে অডিও শোনা লাগবে না আপনার, হ্যাঁ। সো যেভাবে আপনি শুনে যাচ্ছেন মানে শুনতে শুনতে অডিওটা যেভাবে এগিয়ে যাবেন, সেভাবেই প্রশ্নগুলো অ্যান্সার করতে থাকবেন। সো ওই অর্ডারটা ফলো করলেই হবে। আপনার রেকর্ডিংটাকে খুব ক্লোজলি ফলো করে সাথে সাথেই অ্যান্সার গুলো লিখে ফেলতে হবে। সো এটাই নেক্সট টিপটা, যে রাইট ওয়াইল লিসেনিং, শুনতে শুনতে আপনি অ্যান্সার গুলো লিখে ফেলবেন, এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে মানে ওই অডিওতে এনাফ গ্যাপ থাকে যে আপনি অ্যান্সারটা লিখে ফেলতে পারবেন। সো ওইটা নিয়ে খুব বেশি টেনশন করবেন না যে না আমার লিখলে আমি শুনবো কখন, শুনলে আমি লিখবো কখন, হ্যাঁ। একটা অ্যান্সার মিস করলে প্যানিক করার চেষ্টা করবেন না, কারণ মানে আপনি প্যানিক করলে কিন্তু পরবর্তী কয়েকটা টানা হয়তো বা মিস করে যাবেন। ওই একটার ভুল মানে ভুলের খেসারত দিতে গিয়ে আপনি দেখা যাবে বেশ কয়েকটা মিস করে যাচ্ছেন। সো আপনি যদি একটা মিস করেন তাহলে প্যানিক না করে পরবর্তীগুলোয় মুভ অন করবেন। ওয়ার্ড লিমিটটার ব্যাপারে একটু খেয়াল রাখবেন। অনেক সময় ব্ল্যাঙ্কের ক্ষেত্রে ইন নো মোর দেন 2 ওয়ার্ডস লেখা থাকে, তার মানে কোনো একটা ব্ল্যাঙ্ক আপনি 2টো শব্দের বেশি ব্যবহার করতে পারবেন না। তো আপনার অ্যান্সার গুলোকে সেই ওয়ার্ড লিমিটের ব্যাপারে খেয়াল রাখবেন এবং প্রশ্নটা পড়ে নেবেন, উপরে ইনস্ট্রাকশন সবসময়ই লেখা থাকবে। Pay attention to plural, singular versus plural answers can make a difference, so listen carefully. মানে আপনার সেন্টেন্স স্ট্রাকচারে কি সিঙ্গুলার ওয়ার্ডটা প্রযোজ্য নাকি প্লুরাল ওয়ার্ডটা প্রযোজ্য, এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকবেন। আপনার অ্যান্সার গুলো রিভিউ করবেন, যদি শেষে সময় থাকে তাহলে আপনার অ্যান্সার গুলো কুইকলি রিভিউ করবেন। আর লিসেনিং এর ক্ষেত্রে আমি অডিও শোনার ব্যাপারে এখানে একটু বলি, অ্যাকসেন্টটার ব্যাপারে আপনার অ্যাকসেন্টটা পারতে হবে না, কিন্তু অ্যাকসেন্টটা আপনার বুঝতে হতে পারে।
তো যারা স্পিকাররা কথা বলছে তারা হয়তো ব্রিটিশ, অস্ট্রেলিয়ান বা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারে। অনেকেরই আমাদের ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট বুঝতে একটু ডিফিকাল্টি হয়, আমি জানি আমার অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট বুঝতে একটু ডিফিকাল্টি হয়। তো এই ধরনের জাতীয় ডিফিকাল্টি থাকলে এই স্পেসিফিক অ্যাকসেন্টে পডকাস্ট বা যে কোনো অডিও আপনি শুনে একটু প্র্যাকটিস করতে পারেন। সো এই ছিল আমাদের স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। আই হোপ দ্যাট ওয়াজ হেল্পফুল। আমি অনেকগুলো হ্যান্ড রেজড পেয়েছিলাম, প্রশ্নগুলো আমি এখন I would invite everyone to kindly pose your questions now. জি, আকাশ আহমেদ ভাই, আপনি you can go ahead. আকাশ ভাই, আপনি এখন আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। এক্স্যাক্টলি ম্যাম, আমি হচ্ছে রিডিংটা নিয়ে খুবই চিন্তিত, কারণ আমার রিডিং বুঝতে একটু সমস্যা হয়। তাছাড়া স্পিকিং পার্টটার জন্য মোটামুটি ভালো পজিশন আছি, বাট আমি রিডিং এ একটা ওয়েবসাইট থেকে হচ্ছে মক টেস্ট দিছি, যেখানে 4 পয়েন্ট আসছে ব্যান্ড। তো হুম। এটা হচ্ছে আমার রিডিং এর যে অ্যান্সার গুলা, এগুলা দিতে আমার জন্য একটু টাফ হয়। তো আমি এর জন্য কিছু টিপস চাচ্ছি, যে আমি যেন রিডিংটা অন্তত ব্যান্ড 7 এর কাছাকাছি নিয়ে যেতে পারি, কারণ আমি জানুয়ারিতে আইএলটিএস এক্সাম দিব। আর অলরেডি আমি এক জায়গায় কোর্স করতেছি। আহ, তো এইটা নিয়ে আমি একটু চিন্তিত আছি। রিডিং এর ক্ষেত্রে ভাইয়া যে পয়েন্টগুলো আমি মাত্রই আসলে টিপগুলো ডিসকাস করলাম, ওভারঅল এটাই। এখন রিডিং এ পার্টিকুলারলি আপনি মানে আপনার টেস্ট স্কোরটা না দেখলে আমি আসলে বলতে পারছি না যে আপনি কোন জায়গাটায় আটকে যাচ্ছেন। ওভারঅল এক্সপার্টিজের একটা ব্যাপার হলে আপনার কাছে 3 মাসের মতো সময় আছে, মানে যদি আমি একদম আহ ইয়ে ধরে বলি, তাহলে 3 মাসের মধ্যে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস টেস্ট দিতে থাকতে হবে। হ্যাঁ, আর যদি আপনার যদি ব্যান্ড 4 এসে থাকে, তাহলে আমার গেস হতে পারে যে আপনি হয়তো বা ভোকাবুলারির জায়গাটায় হয়তো বা একটু আটকে যাচ্ছেন, বা গ্রামারের জায়গাটা একটু আটকে যাচ্ছেন। ইনফরমেশনটা পড়ে, প্যাসেজটা পড়ে আপনি হয়তো বা সময় মতো ইনফরমেশন গুলো লিখতে পারছেন না, বা কোয়েশ্চেন টাইপ গুলো নিয়ে বিস্তারিত লিখতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে আসলে। আমি জানি না আপনি কোথায় কোর্স করছেন, যেখানেই কোর্স করছেন আই হোপ আপনি এনাফ রিসোর্সেস পাচ্ছেন বা এনাফ গাইডেন্স পাচ্ছেন ওখানে, প্রত্যেকটা প্রশ্ন টাইপ আলাদা আলাদা করে বোঝার জন্য। তো সেটা যদি হয়ে থাকে তাহলে ও মানে সেটা কন্টিনিউ করে আপনার প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, স্কিমিং আর হচ্ছে স্ক্যানিং, এই বিষয়টা একটু মানে যেহেতু এটা কয়েক জায়গায় আমি এই রিসোর্সটা দেখছি, যেটা রিডিং এর ক্ষেত্রে হচ্ছে সাহায্য করে। স্কিমিং আর তো স্ক্যানিং এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, স্কিম করা বলতে হচ্ছে চোখ বুলানো, যে আপনি একটা জিনিস জাস্ট চোখ বুলায় দেখলেন, আচ্ছা ঠিক আছে এই প্যারাগ্রাফে এটা নিয়ে কথা বলছে, এই প্যারাগ্রাফে এটা নিয়ে কথা বলছে, এই প্যারাগ্রাফে এটা নিয়ে কথা বলছে। স্ক্যানিং হচ্ছে আরেকটু ডিটেইলে দেখা, যে আচ্ছা ঠিক আছে আমি একটু মানে ভালো মতো স্ক্যান, আমরা মানে সাইফাই মুভিগুলোতে এইভাবে দেখতাম না, চোখে এইভাবে স্ক্যান করে একটা জিনিস, স্ক্যান করে ইনফরমেশনটা নিয়ে নেয়। সো স্ক্যানিং ব্যাপারটা হচ্ছে স্কিমিং এর চেয়ে একটু এক ধাপ এগিয়ে। এখন একটা প্যাসেজ দিল 20 মিনিট, মানে 20 মিনিট আপনার টোটালি প্যাসেজ থেকে প্রশ্ন অ্যান্সার করার সময়। আপনি যদি প্রথমে আপনার হয়তো বা স্ট্র্যাটেজি, তো আপনি কোথাও আটকে যাচ্ছেন, আপনি যদি লাইন বাই লাইন প্রথমে প্যাসেজটা পড়ার চেষ্টা করেন তাহলে হবে না। আপনাকে এই প্রথমে স্কিলটা অ্যাকোয়ার করতে হবে, যে আপনি স্কিম করে প্রথমে বুঝলেন ওভারঅল প্যাসেজে কি পড়লো। তারপর ধরুন আমি একটা প্যারাগ্রাফে আরেকটু বেটার ইনফরমেশন জানতে চাচ্ছি ওই প্যারাগ্রাফে কি বলতেছে, তাহলে ওইটাকে আমি একটু স্ক্যান করলাম যে হ্যাঁ ওই প্যারাগ্রাফে তাহলে এই ইনফরমেশনটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এই পার্টের প্রশ্নগুলো তাহলে আমি এই প্যারাগ্রাফ থেকে অ্যান্সার পাবো। সো এটাকে বলে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। এই স্কিলগুলো আপনাকে মানে আপনার ওই স্ট্র্যাটেজির জায়গাটা আপনাকে ফিক্স করতে হবে। তা আমি একটু মুভ অন করতে হবে, পরের প্রশ্নে বেশ কিছু প্রশ্ন আছে। রুমন ভাই, প্লিজ আনমিউট করে প্রশ্নটা করেন। Hello আপু, থ্যাংক ইউ ফর দি ইনসাইটফুল সেশন। আপু, আমি হচ্ছে ধরেন কোনো কনভারসেশন যদি হয় লিসেনিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার সমস্যা হয় না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। বাট ধরেন মুভি বা হচ্ছে আপনার সিরিজ গুলা দেখতে গেলে হচ্ছে সাবটাইটেল ছাড়া মানে দেখতে গেলে মানে বেশ প্যারা খেতে হয়। তো এটার জন্য অ্যাকচুয়ালি মানে এইটা কি হচ্ছে লাইক অনেক বড় উইকনেস, বা এটার জন্য আসলে অবশ্যই অনেক কিভাবে বড় উইকনেস না ভাইয়া, এটা এখনো আমারও অনেক জায়গায় হয়। মানে আমি আমি জানি না আপনারা কেউ গেম অফ থ্রোনস দেখেন কিনা, গেম অফ থ্রোনস এর সিরিজে অনেক কিছু দেখলে ওদের অডিও কোয়ালিটি এমন, আমিও এখনো সাবটাইটেল ছাড়া অনেক সময় ডিফিকাল্টি হয়। হ্যাঁ, সাবটাইটেল লাগে আপনার দেখার সময়, এটা একটা উইকনেস আমি বলবো না, এটা অ্যাকচুয়ালি গুড যে আপনি সাবটাইটেল সহ দেখতেছেন। তাহলে যেটা করার চেষ্টা করবেন, আমি যেটা করতাম, একই জিনিস ধরেন আপনি সাবটাইটেল সহ একবার দেখছেন, হ্যাঁ, তারপর একটু গ্যাপ দেন 2-3 সপ্তাহ,
গ্যাপ দেন, গ্যাপ দিয়ে ওই জিনিসটা সাবটাইটেল ছাড়া দেখার চেষ্টা করেন। দেখেন এবার তো আপনি মানে এবার তো একটা আপনার প্যাসিভ মেমোরি আছে, রাইট, যেখানে কি হচ্ছিল, কি নিয়ে কনভারসেশন হচ্ছিল, আপনি তখন জিনিসটা একটু বেটার ক্যাপচার করতে পারবেন। এভাবে করতে করতে ওভারঅল ওভার টাইম একটু সাবটাইটেলের উপর ডিপেন্ডেন্সিটা কমানোর চেষ্টা করেন। এবং এটার ক্ষেত্রে আমি মুভি বা এর চেয়েও বেশি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে পডকাস্ট দেখা। আপনি যদি আইএলস লিসেনিং এ স্পেসিফিক্যালি আপনার স্কিলটা বাড়াতে চান বা নাম্বারটা বাড়াতে চান, তাহলে পডকাস্টের মধ্যে কি হয়, একজন একটা জিনিস নিয়ে হয়তো ওপিনিয়ন নিয়ে কথা বলছে বা একজন আরেকজনের সাথে কথা বলছে, ওই টাইপের কনভারসেশন গুলো হচ্ছে মোর কমন উইথ আইএলস লিসেনিং এর যা হয়, রাদার দেন মুভি ডায়ালগস। হ্যাঁ, সো পডকাস্ট দেখার ব্যবহার মানে প্র্যাকটিস করলে তাহলে দেখবেন আপনি একটা এঙ্গেজিং জিনিস কনভারসেশন থেকে আপনি কি কি জিনিস নিয়ে কথাবার্তা হচ্ছে সেটাও আপনি একটু শুনতে পারলেন, বুঝতে পারলেন, শিখতে পারলেন, আর আপনার লিসেনিং স্কিলটাও বেটার হলো। I hope that answers your question. Minar bhai, please go ahead. আহ মিনার ভাই আপনি আবার মিউট হয়ে গেছেন, একটু কাইন্ডলি গো ahead. শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম যে কিভাবে বেসিক গুলোতে খুব ভালো ইমপ্রুভ করা যায় সেই বিষয়টা। খুব ব্রড একটা প্রশ্ন জিজ্ঞেস করে ফেললেন ভাইয়া। বেসিক বুঝা বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনার ফার্স্টে খুব একটা মুখে জড়তা থাকে, এটার জন্য আপনার স্পিকিং করাই যায় না, বা কোন একটা সেন্টেন্স মেকিং করতে গেলে দেখা যায় অনেকক্ষণ ভাবতে হয় বা করতে হয়। এজন্য যে একটা ভালো ইমপ্রুভ করতে হলে যে আপনি ক্লিয়ারলি খুব বলতে পারছেন, আহ, এমনটা একটা। স্পিকিং এর ক্ষেত্রে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, মেনলি স্পিকিং স্পিকিং এ এর করলে তো। ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাকে কয়েকটা এক্সারসাইজ দিতে পারি। হ্যাঁ, একটা এক্সারসাইজ দিতে পারি হচ্ছে উম আচ্ছা, আপনার কি করতে খুব ভালো লাগে বলেন? বাংলায় বলেন, অসুবিধা নেই, মানে কি করতে আপনার খুব ভালো লাগে? মিনার ভাই আহ বলছেন, হ্যাঁ হ্যাঁ বলেন। অনলাইন ইউজ করতে বেশি ভালো লাগে, আর এইভাবে যদি অফলাইনে বলতে চাই তাহলে গেমিং বা খেলাধুলা করতে। গেমিং করতে খুব ভালো লাগে, রাইট? তো আপনার হ্যাঁ প্রিয় যে গেমটা, এটার ব্যাপারে একটু চিন্তা করেন। চিন্তা করে ইট সাউন্ড সিলি, বাট অন্য কারোর সাথে প্র্যাকটিস করার আগে আমি যেটা রেকমেন্ড করি, আয়নায় তাকায়, আয়নায় তাকানোও লাগবে না, আপনি নিজের সাথে নিজের রুমের মধ্যে দরজা লাগায় মানে আপনি ইয়ে করেন যে আপনি আপনার ফেভারিট গেমটা কি হচ্ছে, কি ক্যারেক্টার, ধরেন আপনার ফেভারিট গেম হচ্ছে ডোটা, বা আমি জানি না, আমি আসলে গেমিং করি না, তো আমি জাস্ট আমার মানে আমার ভাগনার কাছ থেকে যেসব গেমের নাম শুনছি, আহ কি ক্ল্যাশ অফ টাইটান্স বা কিছু একটা হইতে পারে আপনার ওটা, বা ফিফা। হ্যাঁ, সো আপনি ওইটা নিয়ে চিন্তা করেন যে ফিফায় আপনি আপনি এটা মাথায় গল্প সাজান যে আপনি কি বলতে চান ফিফা গেমটা নিয়ে, আপনার কেন, কোন বয়সে আপনি ফিফা খেলা শুরু করছেন, কেন ভালো লাগে, কোন ক্যারেক্টার নিয়ে আপনি এটাকে আপনি ইংলিশে জাস্ট নিজে নিজেই বলার চেষ্টা করেন, এভাবে শুরুটা করেন। হ্যাঁ, এরপরে জড়তাটা একটু কাটলে তখন আপনার আশেপাশে আই এম হোপিং আপনার কোনো ফ্রেন্ড বা কেউ আছে যাদের সাথে আপনি একটু কথা বলতে পারবেন, তাদের সাথে বলে বলে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি এমন অনেক মানুষকে চিনি যারা অনেক ভাবে হয়তোবা ঠিক মতো কথা বলতে পারতো না, এরপরে আমরাও কথা বল, আমি নিজেই, আমার একটা ফ্রেন্ড ছিল স্কুলে থাকতে, আর্মিন, ও খুব ভালো ইংরেজি বলতে পারতো এবং আমি ওর মতো এত ভালো বলতে পারতাম না। তো ওকে আমার ওকে খুব ইমপ্রেস করতেও ইচ্ছা করতো, আমি ওর সাথে কথা বলতে পারতাম, তো আমি ওর সাথে প্রথমে কত কনভারসেশন শুরু করছি গল্পের বই নিয়ে, এরপর আমরা একসাথে ইংরেজি গল্পের বই পড়তাম একসাথে, এবং আমরা ওগুলো নিয়ে আলোচনা করতাম। হ্যাঁ, ওইটা করতে করতে কিন্তু আমার অ্যাকসেন্ট অনেক ডেভেলপ করছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন ভাইয়া, যদি আপনি কোনো মুভি বা অনলাইন কোনো কন্টেন্ট ফলো করে থাকেন ফর অ্যাকসেন্ট, আপনি প্রথমেই চেষ্টা করবেন কঠিন অ্যাকসেন্টে চলে না থেকে। হ্যাঁ, আপনি যদি প্রথমেই জিনিসটাকে আই টক এভাবে করে যদি ব্রিটিশ অ্যাকসেন্টে একটু চেষ্টা করেন, তাহলে কিন্তু জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়। আই টক বলেই শুরু করেন, প্রথমে সহজভাবে শুরু করেন, তারপরে যদি একটা সার্টেন লেভেলের এক্সপার্টিসে যাওয়ার পর আপনার যদি একটা পার্টিকুলার অ্যাকসেন্টে ফোকাস করতে ইচ্ছা করে সেটা পরের ব্যাপার। প্রথমে আপনার যে অ্যাকসেন্টটা আসতেছে সেটাতেই একটু এভাবে এক্সারসাইজ করে নিজে নিজে আয়নায় দেখে বা ফ্রেন্ডের সাথে কথা বলে একটু প্র্যাকটিস করেন। স্পিকিং এর ক্ষেত্রে আপনি যতক্ষণ নিজের মুখটা না খুলবেন ততক্ষণ কিন্তু আপনার জড়তাটা একেবারেই কাটবে না। সো ইউ হ্যাভ টু গো আহেড অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এখন ধরেন আজকে যদি আমি ফ্রেঞ্চ শেখা শুরু করি, আমি যদি শুধু অডিও বুক শুনি শুনি শুনতে থাকি শুনতে থাকি শুনতে থাকি, তাহলে কি আমি ফ্রেঞ্চ মানে বলতে পারবো? তো আমার কিন্তু মুখটা খুলতে হবে, রাইট? সো এটা আসলে খুব বেসিক একটা অ্যাডভাইস শোনালেও এই অ্যাডভাইসটা দিয়ে আপনাকে প্রথমে বেসিকটা শুরু করতে হবে। আই হোপ দ্যাট আনসার্স ইউর কোয়েশ্চেন।
আপনার এইটা একটু ক্লিয়ার হচ্ছে যে কিভাবে বলতে হবে ভালো, কিন্তু সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কিভাবে ভালো ইমপ্রুভ করে যে আমি এই ওয়ার্ড গুলা কালেক্ট করলাম, এগুলা হলে আমার ভালোভাবে সেন্টেন্স মেকিং করতে পারবো, এগুলা হলে আমি গ্রামারটা খুব আমার গ্রামারের জড়তা থেকে গেল এইটার ব্যাপারে কিছু যদি বলতেন তাহলে গ্রামারের একটু। ক্ষেত্রে ভাইয়া যদি আপনি পার্টিকুলারলি আইএলটিএস এর কথা জিজ্ঞেস করেন, তাহলে আমি যে ধরনের সেন্টেন্স স্ট্রাকচার গুলোর কথা বললাম, ওই সেন্টেন্স স্ট্রাকচার গ্রামারটা নিয়ে আপনার একটু ঘাটাঘাটি করতে হবে। তারপরে হচ্ছে মোডাল ভার্ব, মানে যে কোনো জিনিসের গ্রামার বা ব্যাকরণ। আপনি এখন বাংলায় যদি বলি, তাহলে ধরেন সমাসের ক্ষেত্রে, হ্যাঁ, সমাস তো আপনি মানে সমাস কোনো বই পড়ে কি আপনি, মানে কোনো গল্পের বই পড়ে কি আপনি বুঝতে পারবেন? তো ওইভাবে তো বুঝতে পারবেন না। তো আপনাকে বেসিক গ্রামারটাতে ফেরত আসতে হবে। তো আপনি যদি আপনার বেসিক গ্রামারটা ইমপ্রুভ করতে চান, তাহলে আপনি মানে এই গ্রামার স্ট্রাকচার গুলোর ব্যাপারে কিছু কন্টেন্ট ফলো করতে পারেন, বই পড়তে পারেন। হ্যাঁ, গ্রামারের বই থেকে আপনি একটু গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স স্ট্রাকচার তিনটা, তারপরে হচ্ছে আপনার মোডাল ভার্ব কি, কন্ডিশনাল সেন্টেন্স কি, এই কনসেপ্ট গুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করে পড়াশোনা করেন, করে একটু লেখালেখির চেষ্টা করেন। হ্যাঁ, প্রথমের জিনিসটা লেখালেখি দিয়ে শুরু করেন। এই লেখালেখি করে আপনি একটু দেখেন যে আপনার লেখার কোয়ালিটিটা কেমন। এটা একটু যদি কোনো কোর্সের সাপোর্ট পান, তাহলে সেই কোর্সের থেকে আপনি একটু অ্যাসেস করায় নেওয়ার চেষ্টা করতে পারেন যে আপনার লেখালেখিটা কেমন হচ্ছে, সেন্টেন্স স্ট্রাকচার গুলো হচ্ছে কিনা। প্রথমে ভুল হইতে 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 গ্রামার স্ট্রাকচার ভুল হইতে হইতে আপনি বুঝতে পারবেন সঠিক গ্রামার স্ট্রাকচারটা কিভাবে যেতে হবে। হ্যাঁ, আর ভোকাবুলারির ব্যাপারে হচ্ছে ভোকাবুলারিটার রেঞ্জটা কিভাবে বাড়াবেন, এটা এক একজন এক এক ভাবে করে। আমি যেটা ইনফর্মালি আমি যেভাবে ইয়ে করতাম, সেটা হচ্ছে আমার বই পড়ার খুব অভ্যাস ছিল, নিউজ পেপার আর্টিকেল পড়ার খুব অভ্যাস ছিল। ওইটা পড়ার সময় আমি যখন আনফ্যামিলিয়ার কোনো একটা শব্দ পেতাম, তখন আমি সাথে সাথে এটা ডিকশনারিতে জিনিসটা দেখতাম, এবং অ্যাকচুয়ালি আমার পাশে মানে বিছানার পাশে বা মানে পড়ার টেবিলে আমার একটা ছোট পকেট ডিকশনারির মতো থাকতো, বা একটা বড় ডিকশনারিও থাকতো। এখন তো জিনিসটা আরো অনেক ইজিয়ার হয়ে গেছে। আমি অনেক আগের কথা বলছি, আমি ছোটবেলায় এভাবেই শিখেছি। আর এখন তো ফোনে আপনি একটা সার্চ দিলেই ওয়ার্ডটা চলে আসে। তো আপনি যদি লেখালেখি বা রিডিং এর হ্যাবিটে থাকেন, তাহলে এই জিনিসটা, এই স্কিলটা আপনি ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন। সাজ্জাদ ভাই এন্ড দেন রনি ভাই, প্লিজ। সাজ্জাদ ভাই একটু বলেন, আপনি আপনার পর রনি ভাই। সাজ্জাদ হোসেন ভাই, আপনার অডিওটা আসছে না আসলে, আপনি কি কিছু বলছেন? Assalamu alaikum, ma'am. জি, May I say আলী আহমেদ something? ভাই। জি জি, ইয়েস। আমি কিভাবে পারমিশন নিব সেটা মানে খুঁজে পাচ্ছি না। আমি আসলে এগুলোতে হ্যান্ড একদম রেজের একটা নিউ। অপশন আছে ভাইয়া, বাট আপনি অসুবিধা নেই, আপনি বলেন। অ্যাকচুয়ালি আমার আমার সেম সমস্যা এই আরেক ভাই বলেছেন একটু আগে এই রিডিং নিয়ে। আমারও একই প্রবলেম। রিডিং মনে হচ্ছে আমার কাছে মানে ওয়ান অফ দ্য টাফেস্ট মডিউল রেদার দেন আদার থ্রি মডিউলস। লিসনিং এ এরপরে স্পিকিং, রাইটিং আই এম স্যাটিসফাইড অ্যাবাউট মাই সেলফ, হুম। বাট রিডিং নিয়ে খুবই সমস্যায় আছি। আর রিডিং এর অনেকগুলা সমস্যার মধ্যে অন্যতম যে সমস্যা ওইটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। আমার এই 1 ঘন্টা সময় যেমন মানে কোন দিকে চলে যায় বলতে পারি না। আমাকে যদি এই 3 ঘন্টা সময় দেওয়া হতো তাহলে হয়তো ভালো একটা কিছু করতে পারতাম। এখন টাইমটা রিডিং এ কিভাবে ভাইয়া মানে ওই স্কিমিং এর ব্যাপারটা যেটা বললাম, যে আপনাকে প্রথমে মানে আপনি বোধহয় প্রথমে প্যাসেজ গুলো ভালো মতো পড়ার চেষ্টা করছেন, ইফ আই ক্যান অ্যাজিউম। এক সময় করতাম, কিন্তু এখন তো স্ক্যানিং স্মিক এগুলা করি করে কিন্তু এরপরেও টাইম কভার করতে পারি না। একটা পেজে সলভ করতে করতে আমার প্রায় আধা ঘন্টা চলে যায়। আচ্ছা, এটা আপনি কতদিন ধরে প্র্যাকটিস করছেন? অলমোস্ট 3 months। আপনি কোথায় প্র্যাকটিস করছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং? বাসায় করছি অনেক আগে, এই কোচিং করছিলাম, ওই এটা শেষ হয়ে গেছে, আচ্ছা, কোর্সটা শেষ হয়ে বাসায় গেছে। আপনি হয়তোবা মানে বই থেকে আর কি রিডিং এর ইয়েগুলো প্র্যাকটিস করার চেষ্টা করছেন, তাই তো? আপনি কোন জি। জায়গাটায় আটকায় যান, মানে ইনফরমেশনটা লোকেট করতে, নাকি প্রশ্নটার উত্তর দিতে বা সঠিক উত্তর দিতে? বুঝতে একটু সমস্যা হয়, আর আমার সময়ে মানে একটু বেশি লাগে। কি মনে করেন একবার পরে বুঝলাম না, আবার পড়লাম আবার পড়লাম, এক সময় বুঝি কিন্তু এটা বুঝতে মানে সাথে সাথে বুঝতে পারি না, সময় চলে যায়। বুঝতে পারছি, রিডিং এর প্যাসেজ গুলো আসলে বেশ ডিফিকাল্ট, মানে আই উইল নট ডিসএগ্রি উইথ ইউ, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এই রিডিং এর যে ব্যাপারটা, যে প্রথমে আপনি স্ক্যান করে ইনফরমেশনটা লোকেট করলেন। হ্যাঁ, আপনি যে কাজটা করতে পারেন, ওই যে কিওয়ার্ড গুলো বা প্রত্যেকটা মানে প্যারাগ্রাফের ইয়েগুলো ওই জায়গাটায় স্কিম করে, তারপর একটু স্ক্যান করে জিনিসটা হাইলাইট করে রাখতে পারেন। ইনফরমেশন লোকেট করাটা প্রথম ব্যাপার।
এরপরে আপনার যে কাজটা করতে হবে, এক একটা কোয়েশ্চেন টাইপ বুঝতে হবে। কোয়েশ্চেন টাইপে আমার ধারণা আপনি হয়তো বা কোয়েশ্চেন টাইপটা একটু আটকে যাচ্ছেন, যে কোনটায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বা কোনো সময় মানে হয়তো বা এক শব্দে উত্তরের কিছু ব্যাপার থাকে, বা বিভিন্ন মানে 10-12টা বোধহয় কোয়েশ্চেন টাইপই আছে আলাদা আলাদা। হ্যাঁ, ওই কোয়েশ্চেন টাইপ গুলো হয়তো বা আপনি বুঝতে একটু প্রবলেম হচ্ছে। তো আপনি জাস্ট ব্লাইন্ডলি যে কোনো একটা কোয়েশ্চেন পেপার সলভ করার আগে রিডিং এর সব ধরনের কোয়েশ্চেন টাইপ গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ওই কোয়েশ্চেন টাইপ গুলো নিয়ে একটু শেখার চেষ্টা করেন, তারপরে আবার একটু অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করেন, আর একটু নিজের পড়ার হ্যাবিটটা বাড়ান। হ্যাঁ, আপনার যেহেতু পড়ে একটা জিনিস আত্মস্থ করতে একটু ডিফিকাল্ট হচ্ছে, সো এটা আইএলটিএস এর কি বলবো, আপনার রিডিং প্যাসেজ হোক বা নিউজ পেপার আর্টিকেল হোক, অনলাইনের নিউজ পেপার আর্টিকেল হোক, একটু পড়ার হ্যাবিটটা বাড়ান ডেইলি, যাতে আপনি হয়তো বা যতটুকু সময় রিডিং এর প্যাসেজ গুলো সলভ করতে টাইম স্পেন্ড করছেন, অন্যান্য আরো কয়েকটা জায়গায় একটু মানে রিডিং করার অভ্যাসটা বাড়ান। হ্যাঁ, আপনার ওভারঅল ঠিক। এই জায়গায় যেহেতু একটা জায়গায় আটকায় যাচ্ছেন আপনি রিডিং এর ইনফরমেশন পড়ে বোঝার ক্ষেত্রে, তাহলে আপনার ওই পড়ার হ্যাবিটটাতে ওভারঅল এই কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করতে হবে বিফোর ইউ ফোকাস অন রিডিং এর স্কোরটা। So I hope that answers your question. সাজ্জাদ হোসেন ভাই হ্যান্ড রেজ করেছিলেন, রনি ভাই হ্যান্ড রেজ করেছিলেন। গুড ইভিনিং আপু, আমি রনি। জি বলেন। শোনা যাচ্ছে আমাকে? জি জি বলেন। হ্যাঁ, আমি হচ্ছে যে প্র্যাকটিসের ব্যাপারটা একটু কথা বলতে চাচ্ছিলাম। মানে মূলত আমি হচ্ছে যে ফ্রি অ্যাপস খুঁজতেছিলাম। আমি ইদানিং হচ্ছে ডুওলিঙ্গোতে প্র্যাকটিস করতেছি, বাট ওদের কন্টেন্ট গুলা খুবই মানে বেসিক আর কি। আমার মনে হচ্ছে না ওটা আইএলটিএস এর জন্য পারফেক্ট। আবার চ্যাট জিপিটিতে মাঝে মধ্যে করি, মানে প্র্যাকটিস করার চেষ্টা করি। বাট তাও দেখতেছি যে ওদের সবকিছু পেইড ভার্সন। এখন আপনি যদি এমন কোনো অ্যাপস সাজেস্ট করা যায় আর কি, অথবা কোনো মুভি অথবা কোনো বুকস আপনি যদি সাজেস্ট করতে পারেন আর কি, খুব ভালো হইতো আর কি। আনফর্চুনেটলি ভাইয়া ফ্রি এরকম অ্যাপস আসলে আমি চিনি না, যে মানে যেখানে আপনার আইএল স্পেসিফিক জিনিসপত্র করবে যে কোনো, যেহেতু এটা একটা মানে কি বলবো একটা অ্যাপটিটিউড একটা লেভেলের টেস্ট, এটা সব জায়গায় আসলে পেইড ভার্সন গুলাই থাকে। আপনি যদি কিছু চ্যাটজিপিটির ব্যাপারে চ্যাটজিপিটির সাথে চেক করে নিতে পারেন, এটা ইটস নট আ ব্যাড অপশন। কিন্তু লাইক ইউ সেড, চ্যাটজিপিটিও এখন পেইড ভার্সনে চলে গেছে, এবং চ্যাটজিপিটির যে প্রবলেমটা হচ্ছে চ্যাটজিপিটি ক্যান মেক এরার্স। এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, চ্যাটজিপিটি কিন্তু এরর প্রোন না, চ্যাটজিপিটি বেশ সময় ভুল করে। মুভি বা ব্যাপারে লিসনিং এর ক্ষেত্রে আপনাকে ওভারঅল আমি বলতে পারি পডকাস্ট শুনতে পারেন ইউটিউবে বিভিন্ন জায়গায়। ইউটিউবে বেশ কিছু হয়তো বা ফ্রি আইএলটিএস এর এক্সামস থাকে, সেটার ক্ষেত্রে ওগুলা দেখতে পারেন, কিন্তু আমি যতটুকু দেখেছি এটা খুবই লিমিটেড। হ্যাঁ, অল্প একটা দুটাই থাকে, তো সেগুলোতে একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। আর এরপরে যদি আপনি একটা বেসিক লেভেলের আপনার যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে চলে আসে, তাহলে আপনি চেষ্টা করতে পারেন, যদি আপনার প্রিপারেশনটা কমপ্লিট করতে কোনো কোর্সের হেল্প লাগে, তাহলে সেই কোর্সটা আপনি অ্যাভেল করার চেষ্টা করতে পারেন, পেইড কোনো কোর্স। হ্যাঁ, যেহেতু আইএলটিএস স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি শিখতে হলে আপনার আসলে এরকম একটা কোর্সে এনরোল করাটাই হয়তো বা আপনার প্রিপারেশনকে একটা কমপ্লিশন দিতে পারে। হ্যাঁ, ফ্রি রিসোর্স হিসেবে আপনি আইএলটিএস টেস্ট দিয়ে ওই যে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, সেখানে আপনি কিছু ফ্রি টেস্ট হতে বা পেতে পারেন। আই থিঙ্ক আমাদের সময় ইজ আপ, মানে আমাদের 1.5 ঘন্টার একটা সেশন ছিল। আমি আর 2টা প্রশ্ন নিব। আমি এখানে দেখছি সাজ্জাদ হোসেন ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন, আপনি কি কিছু বলতে চান? আমি একটু যেহেতু কোর্সের ব্যাপারে এসছে সেটা নিয়ে বলতে চাই, যে আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স থেকে যে কোর্সটা ডিজাইন করেছি, সেখানে আহ, আমি পার্সোনালি 70+ প্রি রেকর্ডেড ভিডিওস রেখেছি। সেখানে স্ট্র্যাটেজি নিয়ে, প্রত্যেকটা প্রশ্ন টাইপ নিয়ে, রিডিং আর লিসনিং এর প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আলাদা আলাদা করে আলোচনা আছে, এবং প্রত্যেকটাতে এক্সাম্পল আলাদা করে সলভ করে দেওয়া আছে। এর সাথে অলসো কোর্সটাতে আপনি এনরোল করলে 30+ লাইভ ক্লাস পাবেন। লাইভ ক্লাসও নেওয়া হচ্ছে একেবারেই রেগুলারলি, প্রত্যেক উইকে লাইভ ক্লাস নেওয়া হয়। মক টেস্ট দেওয়া আছে 10+, আর 2বার ডেইলি আপনি সাপোর্ট সেশনের সুযোগ পাবেন। সেখানে আপনি আপনার যা যা
কি বলবো, যা যা আপনার কোয়েরি আছে সেগুলো রিলেটেড সাপোর্ট আপনি পেতে পারেন। হ্যাঁ, সো এটার ব্যাপারে ডিটেল গুলো চ্যাট বক্সে দেওয়া আছে, আপনারা ওখানেও জিনিসটাকে অ্যাসেস করে নিতে পারেন। সো রাজু ভাই, হ্যাঁ আপনি কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন? নতুন হ্যান্ড রেজ দেখছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। জি জি, আপনারা বলেন। হ্যাঁ, জি। যে আপু, আমি আইএলটিএস এর মানে প্রাথমিকভাবে প্রস্তুতি শুরু করতে চাচ্ছি। এখন আমি আমার শব্দ ভান্ডার ভোকাবুলারি কিভাবে বৃদ্ধি করব? ভোকাবুলারি কিভাবে বৃদ্ধি করবেন, এটার হচ্ছে ভাইয়া, অনেকগুলো ওয়ার্ড লিস্ট হচ্ছে অনলাইনে পাওয়া যায়, আপনি সেই ওয়ার্ড লিস্ট গুলো দিয়ে শুরু করতে পারেন। অনেকভাবেই করতে পারেন, ভোকাবুলারি এত অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়। আমি যেটা অনেকে বললাম যে আপনি অনেক মানে বই বা নিউজ পেপার পড়তে পারেন, ওখান থেকে যদি আপনি কোনো শব্দ পান যেটা আপনি অর্থ বুঝতেছেন না, সেটাকে আপনি ডিকশনারিতে বা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ওই শব্দটার অর্থ কি। এইভাবে আমি এখনো করি। আর যেটা হয় যে ওয়ার্ড লিস্ট গুলার সমস্যা হয় কি, আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনি যদি ওয়ার্ড লিস্টে ওই কি বলবো, ওয়ার্ড মিনিং, শব্দ অর্থ এই মুখস্থ করলে মুখস্থর উত্তরগুলো আমার কাছে খুব বেশি মনে হয় না যে আমার কাছে মনে থাকে। হ্যাঁ, তো আমরা মানে এখানে ইন্টারেক্টিভ কেয়ার্স এর কোর্সের সাথে একটা ওয়ার্ড লিস্ট দেওয়া আছে। আর এটা বাদেও হচ্ছে আমরা আরেকটা অ্যাপের সাথে বা একটা ভোকাবুলারি ওয়েবসাইট, অ্যাকচুয়ালি ইটস কল্ড vocabulary vocab vocab অ্যাপটার নাম আমি একটু লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো ওই ওদের কাছে ওরা একটা খুব ভালো একটা টুল ডিজাইন করেছে, হ্যাঁ, ভোকাবুলারি শেখার জন্য, vocabpractice.bd। তো এই vocab প্র্যাকটিসটা আপনি চেক করে দেখতে পারেন, vocabpractice.com বলে একটা ওয়েবসাইট আছে, আমি জাস্ট নামটা লিখে দিচ্ছি চ্যাট বক্সে। ওদের সাথে আমাদের কোর্সের একটা বান্ডলড ভার্সনও আছে। হ্যাঁ, আপনি একই সাথে ইন্টারেক্টিভ কোর্সের কেয়ারসের আইএলটিএস কোর্সটা এবং ভোকাব প্র্যাকটিসের এই ভোকাবুলারি টুলটা আপনি ব্যবহার করতে পারেন। ওইখানে টুলটা খুব সুন্দর করে ফ্ল্যাশ কার্ড এবং বিভিন্নভাবে অ্যারেঞ্জ করা আছে। ওরা আইএলটিএস এর জন্য, জিআরইর জন্য আলাদা আলাদা করে সবগুলো টপিকের জন্যই ভোকাবুলারির একটা টুল বেসিক্যালি বানিয়েছে। হ্যাঁ, আপনাকে অনেক ধরনের ভাবে আপনাকে ফ্ল্যাশ কার্ড দিয়ে আপনাকে শিখাবে ভোকাবুলারিটা, এবং সেটাকে আপনি টেস্টও করতে পারবেন, ওখানে বেশ কিছু মডিউল আছে। তো ওদের এই প্রোডাক্টটা যদি আপনি প্রোডাক্ট নিতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে তাদের এই ভোকাব প্র্যাকটিসের ইয়েটা দেখতে পারেন। আর তাছাড়া আপনি যদি নিজে ন্যাচারালি অন ইউর ওন শুরু করতে চান, তাহলে বই পড়া দিয়ে, নিউজ পেপার পড়া দিয়ে শুরু করতে পারেন। এবং অনলাইনে বেশ কিছু ওয়ার্ড লিস্ট আছে, সেই ওয়ার্ড লিস্ট গুলো দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন নিব। আমি আশরাফ মাহমুদ নামে একজনের হ্যান্ড রেজ দেখছি, এটা মনে হয় নতুন হ্যান্ড রেজ, তো আমি একটু ওনার প্রশ্নটার উত্তর দিতে চাই। যে আশরাফ ভাই, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছিলাম এই কোর্সটা আসলে আমি রিসেন্টলি অ্যাডমিশন নিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কোর্সটা কি আসলে অনলি আইএলটিএস নাকি আইএলটিএস উইথ সরি, মানে বিষয়টা হচ্ছে আমাকে A to Z মানে ফাউন্ডেশন সহ শেখানো হবে দুইটা? আপনি কি এই ইন্টারেক্টিভ ক্যারিয়ার কোর্সটা নিয়ে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, ইট ইজ ফোকাসড অন আইএলটিএস, মানে A to Z বলতে আপনি কি A to Z মানে ইংলিশের ব্যাপারে ফাউন্ডেশন বলছেন? প্লাস হচ্ছে, হ্যাঁ, না, এই কোর্সটা পার্টিকুলারলি আইএলটিএস নিয়ে ভাইয়া। সো এই কোর্সটা বাট হচ্ছে আমি জাস্ট যদি কমপ্লিট গাইডলাইন টু আইএলটিএস। ফাউন্ডেশন প্লাস আইএলটিএস কোর্স আছে কিনা? এখানে বেসিক্যালি আইএলটিএস তো আসলে ইংলিশের একটা অ্যাপটিটিউড টেস্ট, মানে ইংলিশ আপনি কতটুকু ভালো পারেন এই 4টা স্কিলের উপর বেসিস করে, রাইট? সো এখানে জি, মানে আইএলটিএস এ ভালো করার জন্য ইংলিশের যে যে অ্যাসপেক্ট গুলো আপনার বেটার করতে হবে, সেগুলো নিয়ে সব ধরনের কমপ্লিট গাইডলাইন আছে। সো এই কোর্সটা হচ্ছে এই মানে আইএলটিএস এর জন্য আপনার কি কি, মানে আপনি যদি বলেন ইংরেজি অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ তো অনেক ব্রড ভাই, তো ল্যাঙ্গুয়েজ হিসেবে তো অনেক কিছুই শেখার আছে। এখানে আমরা জিনিসটাকে ফোকাস রেখেছি ব্রডার ইংলিশ ডেভেলপমেন্টের জন্য 4টা স্কিলের উপর বেস করে, যেটা আইএলটিএস এর দেখা হয়। সো এই কোর্সটা পার্টিকুলারলি একটা আইএলটিএস এর কমপ্লিট গাইডলাইন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে ম্যাম, আর কি একটা কোয়েকশন নেওয়া যাবে? হ্যাঁ ভাইয়া, বলেন। থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি আমি এই স্পিকিং নিয়ে একটা কোয়েকশন ছিল। ওইটা হচ্ছে অনেক ফ্রেজ আমার শেখা আছে, অনেক অ্যাডভান্স ওয়ার্ড শেখা আছে, কিন্তু
এই পরীক্ষা যখন দেই, টেস্ট যখন দেই স্পিকিং, তখন ওইটা অ্যাপ্লাই করতে পারি না। এটা হচ্ছে একটা সমস্যা। আর হচ্ছে এই পার্ট 1 খুব স্মুথলি আনসার দিলাম, কিউ কার্ড খুব সুন্দর করে, পার্ট 2 এক্সপ্লেন করলাম, 2 মিনিট ফিল আপ করলাম, এতে অসুবিধা হয় না। কিন্তু এই পার্ট 1 আর পার্ট 2 কমপ্লিট করে তো অনেক টায়ার্ড হয়ে যায়, কিন্তু পার্ট 3 তে গিয়ে আর লং করতে পারি না। মানে ওইখানে তো লং করা বাধ্যতামূলক, এক্সাম্পল দিতে হবে, এক্সপ্লেন করতে হবে, কিন্তু ওইখানে গিয়ে মানে টায়ার্ড হয়ে যায়। ওইটা কিভাবে লং করতে পারবো? বা ওইখানে কোয়েকশন তো পার্ট 1 2 চাইতে একটু ডিফিকাল্ট থাকে। এটা যদি একটু হ্যাঁ, ওটা বলতেন তো একটু কাইন্ডলি। আর্গুমেন্টেটিভ থাকে ভাইয়া। ওইটা যদি আপনি বেটার করতে চান তাহলে আপনাকে আসলে প্র্যাকটিস করতে হবে উইথ সাম, মানে আর্গুমেন্টেশন, মানে আর্গুমেন্ট সাজানোটা প্র্যাকটিস করতে হবে, ফিডব্যাক নিতে হবে। আপনি একজন অ্যাকচুয়াল মানে এক্সামিনার বা ইংরেজিতে ভালো এরকম কারোর সাথে প্র্যাকটিস করতে হবে যে আপনাকে ফিডব্যাক দিতে পারবে আপনি কোন জায়গাটায় আটকায় যাচ্ছেন। হ্যাঁ, এটা প্রথম ব্যাপার, এটা খুব এসেনশিয়াল। আর দুইটা হচ্ছে যে আহ, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনি যে অ্যাটেনশনের কথাটা বললেন যে আপনি মনোযোগ হয়তো বা ধরে রাখতে পারতেছেন না। 11 থেকে 14 মিনিট খুব বেশি সময় না ভাইয়া। হ্যাঁ, তো আমি জানি যে সেকেন্ড পার্টের পরে একটু টায়ারিং হয়ে যায় বিষয়টা, কিন্তু আপনাকে কষ্ট করে ওই কাজটা মানে এই জিনিসটা করতে হলে আপনাকে মানে আইএলটিএস এর একটা ডিফিকাল্টি হচ্ছে ইটস এ ভেরি লং টেস্ট, রাইট? একটা জিনিস সুবিধা হচ্ছে আপনি যদি টাইমিংটা শিডিউল ওইভাবে করে পরীক্ষার শিডিউলটা নেন অ্যাকচুয়াল আইএলটিএস পরীক্ষার, তাহলে হতে পারে বাকি মডিউলগুলো আপনার একটা সময় হলো, তারপর বেশ কিছু গ্যাপ পরে আপনার মানে স্পিকিংটা হলো, বা স্পিকিংটা আগে হয়ে গেল, এরপরে বাকি পার্টগুলো হলো। তো শিডিউল করার সময় পরীক্ষার যখন শিডিউলটা নিবেন এটা একটু খেয়াল রাখবেন যে গ্যাপটা যাতে থাকে অ্যাপ্রোপ্রিয়েটলি, যাতে আপনি একটু হয়তো বা না টায়ার্ড হয়ে থাকতে পারেন। আর পার্ট 3-তে গিয়ে আপনার প্রশ্ন মানে পার্টটা তো একটু এলাবোরেট করতে হবে, আপনি টায়ার্ড কিভাবে বেটার হতে পারেন, বা আপনি যাতে টায়ার্ড না হয়ে যান বা মনোযোগটা ধরে রাখতে পারেন, এই বিষয়টা ভাইয়া প্র্যাকটিস করে আপনারই বেটার করতে হবে। আসলে এটা কোনো আলাদা টুল নেই, অ্যাটেনশনটা একটু ধরে রাখাটা প্র্যাকটিস করতে হবে। এখন 10টা 40 বাজে। দ্যাটস অল ফর টুডে। আই উড হ্যাভ টু কনক্লুড টুডেজ সেশন। শাকির, ইফ ইউ আর অ্যাভেলেবল, সবাই একটু মানে ক্লাসের রেকর্ডিংটা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছে। আই থিঙ্ক দ্য রেকর্ডিং হ্যাজ বিন ডান এবং রেকর্ডিংটা ক্যান বি মেড অ্যাভেলেবল টু ইউ অ্যাজ ওয়েল। শাকির, ইফ ইউ উড লাইক টু টেক ওভার। আপু আরেকবার একটু বলা যাবে? স্যার, আমি মেবি মিস করে গেছি। না, আমি জাস্ট বললাম যে সবাই রেকর্ডিংটার ব্যাপারে জিজ্ঞেস করছিল, রেকর্ডিং কিভাবে তারা পাবেন, তো এটা নিয়ে একটু তুমি যদি কনক্লুডিং রিমার্কটা দিয়ে, মানে ওভার টু ইউ আর কি। আচ্ছা আচ্ছা। সো আমরা হচ্ছে আজকের মাস্টার ক্লাসের জন্য যারা রেজিস্ট্রেশন করেছিলেন, সরি, তো আমরা হচ্ছে আপনাদেরকে মেইলের মাধ্যমে আজকের মাস্টার ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিব। is conducting an independent and impartial investigation into alleged human rights violations committed between 1st of July. So, আর কারো কি কোনো কোয়েশ্চেন ছিল আমাদের কোর্সের ব্যাপারে বা অন্য কিছু নিয়ে? জি, সাজ্জাদ ভাই কি কিছু বলতে চাচ্ছেন? এথিক্সে একটা কোশ্চেন করছিলাম। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। জি সাজ্জাদ ভাই বলেন। সাজ্জাদ ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া আমি তানবীর, আমি এথিক্সে 2টা কোশ্চেন করেছিলাম। ওকে ভাই, আমি একটু দেখছি। তানভীর ভাই একটা কোয়েশ্চেন করেছেন যে how can I reach out American accent? Is there any channels or other things which you are going to recommend? আরেকটা কোয়েশ্চেন হচ্ছে how can I generate ideas to write an essay? জি স্যার। রাইসা আপু। হ্যাঁ শাকির, সরি আমি একটু মানে কথাটা ওনার ক্লিয়ার আসছে না। হ্যাঁ, একজন মনে হয় কি প্রশ্ন করেছে, আমি
চ্যাটের একজনের প্রশ্ন দেখছি, কিন্তু এছাড়া অন্য কেউ কি কোনো প্রশ্ন করেছে? আমি অডিওটা শুনতে পাচ্ছিলাম না। আপু, এই চ্যাটের কোয়েশ্চেনটাই তানভীর ভাইয়ের যে দুইটা কোয়েশ্চেন, যে কিভাবে আসলে আমেরিকান আচ্ছা অ্যাকসেন্টটা ইয়ে করা যায়। জি। আচ্ছা, প্রথম প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে কোনো স্পেসিফিক চ্যানেল আমি আসলে রেকমেন্ড করতে, মানে আমি জানি না আসলে যারা আমেরিকান অ্যাকসেন্টটা ইন পার্টিকুলার শেখায়। আপনি আমেরিকান অ্যাকসেন্ট আছে এই ধরনের কন্টেন্ট যদি ফলো করেন তাহলে হয়তো বা আমেরিকান অ্যাকসেন্টটা পার্টিকুলারলি ধরতে পারেন। এমনি পার্টিকুলারলি ফর আইএলস ইউ ডোন্ট নিড টু ফলো এনি পার্টিকুলার অ্যাকসেন্ট, কিন্তু যদি আপনার পার্সোনাল কোনো ইন্টারেস্ট থাকে তাহলে এমন কিছু শো, আমেরিকান শো ফলো করতে পারেন যেখানে আমেরিকান অ্যাকসেন্টটা আসলে, এবং আমেরিকান অ্যাকসেন্টও বেশ ব্রড, আমেরিকান অ্যাকসেন্টে আলাদা আলাদা ব্যাপার আছে, বস্টন অ্যাকসেন্ট বলে একটা আছে। তো আপনি যদি নিউ ইয়র্কের অ্যাকসেন্টটা ফলো করতে চান তাহলে ওইভাবে একটু সার্চ করে ওই কন্টেন্ট গুলো ফলো করলে তাদের কথা বলার ধরনটা যদি আপনি একটু বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনি হয়তোবা সেটা করতে পারেন। কিন্তু ভাই পার্টিকুলারলি সরি, আসলে আমি এমন কোনো চ্যানেল বা টুল জানি না যারা আমেরিকান অ্যাকসেন্টটা শেখায়। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ক্যান আই জেনারেট আইডিয়াস টু রাইট অ্যান এসে? এটা বেশ ব্রড একটা প্রশ্ন। এসে আপনি পার্সোনাল এসেও লিখতে পারেন, আবার আপনি কোনো একটা টপিক নিয়েও এসে লিখতে পারেন, রাইট? ধরেন আপনি রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে একটা এসে লিখতে পারেন, এর ভেরি ইনফরমেশন হেভি একটা এসে হতে পারে। তো আপনি জেনারেট আইডিয়া করতে চাইলে প্রথমে যদি আপনি লেখালেখির প্র্যাকটিসটা শুরু করতে চান তাহলে আই উড রেকমেন্ড স্টার্ট রাইটিং সামথিং লাইক এ গ্র্যাটিটিউড জার্নাল। হ্যাঁ, আপনি প্রত্যেকদিন একটা জার্নাল লেখার চেষ্টা করেন। যদি আপনি রাইটিং এ একেবারেই নতুন থাকেন তাহলে প্রথমে লেখার চেষ্টা করেন নিজের লাইফ, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে কিছু জিনিসপত্র নিয়ে লেখা শুরু করতে পারেন। এরপরে যদি আপনার ইন্টারেস্টটা এক্সটেন্ড করতে হয় তাহলে আপনি সেটাকে একটু ইনফরমেটিভ লেভেলে নিয়ে যেতে পারেন, ওয়ার্ল্ড গ্লোবাল ইস্যুস নিয়ে লিখতে পারেন, বা আপনি ধরেন আম, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা থট নিয়ে লিখতে পারেন। ফেলিয়ার, ফেলিয়ার আপনার কাছে কি মিন করে, লাইফের অ্যাচিভমেন্ট আপনার কাছে কি মিন করে, এই ধরনের জিনিসপত্র নিয়ে এসে লেখার হ্যাবিট শুরু করে মানে কি বলবো, হ্যাবিটটা বিল্ড করতে পারেন। সো এইভাবে আইডিয়া জেনারেশন তো আসলে অনেক দিক থেকে হতে পারে, কোন দিক থেকে আপনি ইন্সপিরেশন পাচ্ছেন এটা রিয়েলি ডিপেন্ডস অন ইউ। I hope that answers it. I think, Shakir, we can close the class for today. It's 10:46. থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এতক্ষণ থেকে আমার সাথে সময় স্পেন্ড করার জন্য। আই হোপ আপনারা এই সেশনটা একটু হেল্পফুল পেয়েছেন এবং এখান থেকে ইনফরমেশন গুলো আপনাদের মানে কাজে লাগাতে পারবেন। অ্যান্ড আই হোপ, আই নো আই ওয়াজ নট এবল টু অ্যান্সার অল অফ ইউর কোয়েরিজ, বাট এটা আসলে মানে সম্ভব না। আই হোপ ফিউচারের সেশন গুলো আই ক্যান অ্যান্সার ফার্দার অফ ইউর কোয়েরিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আর যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে কোর্সটা ডিটেলস আপু অনেকবার বলেছেন আর চ্যাটেও দিয়ে দিয়েছি। এর বাইরেও আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা যে কোনো সময় ইন্টারেক্টিভ ক্লাসের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আপনারা কোর্সটা দেখতে পারেন। আশা করি আপনাদের সবার উপকার হবে এবং আপনাদের সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আপু, আপনি পারমিশন দিলে আজকের সেশনটা আমরা এখানে শেষ করবো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, Shakir. I think we can conclude the session for today. ওকে।